হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। একটু দেখো তো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, আর স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যালো 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 হ্যালো, দেখো তো সবাই, সবাই কি শুনতে পাও? সাউন্ড অল ক্লিয়ার? গুড। ক্লাস 9 তোমরা, তাই না? তোমরা এসএসসি দিবা কত সালে? তোমরা এসএসসি দিবা 2027 সালে, তাই না? তোমরা এসএসসি পরীক্ষা দিবা 2027 সালে। গুড। ফুটবল বিশ্বকাপ কবে তোমরা কি জানো? 26-এ না 27-এ? 26-এই তো হওয়ার কথা সম্ভবত। যাক, তাইলে তোমাদের খুব একটা প্যারা নাই, তাই না? 26-এ, তোমরা 27-এ এসএসসি পরীক্ষা দিবা। সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা 27-এ এসএসসি পরীক্ষা দিবা। ওকে, সো সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলুক। তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন দাও, মেনশন দিয়ে সবাইকে ডাকো, বলো যে আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করছি, তোমাদের ফিজিক্সের সেকেন্ড অধ্যায় গতি। তোমাদের পুরা বইটাই কিন্তু সিলেবাসে থাকবে যখন তোমরা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা। ফিজিক্সে টোটাল 14টা চ্যাপ্টার আছে। 14টা চ্যাপ্টারের মধ্যে আমাদের যেই অধ্যায়গুলা, সবগুলা অধ্যায় থেকে যে খুব বেশি প্রশ্ন আসে এরকম না। যেমন প্রথম অধ্যায়ের কথা যদি বলি, এখান থেকে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসে। ফিজিক্সের প্রথম অধ্যায়ে আমাদের দেখবা যে বিজ্ঞানীদের নাম, তারপরে ইতিহাস, এই টাইপের জিনিসগুলা বেশি, সেখানে বোঝানোর জিনিস খুব কম আছে। তো আমরা ওই অধ্যায়গুলো পরের দিকে পড়বো। পরের দিকে বলতে কি, ধরো 2টা ক্লাস বা 2টা চ্যাপ্টার পরেই আমরা ওই অধ্যায়টা শুরু করব। কিন্তু আমাদের গতি যে অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে খুবই ফাউন্ডেশন, একেবারে বেসিক একটা অধ্যায়। তোমরা মোটামুটি গতি নিয়ে কিন্তু পড়াশোনা করছো। ক্লাস 8-এ থাকতে তোমাদের যে বই ছিল সেখানে তোমরা কম বেশি গতির সূত্র, তারপরে গতি রিলেটেড পড়াশোনাগুলো দেখছো। সো তোমাদের জন্য এই অধ্যায়টা আসলে অনেক বেশি সহজ লাগবে দেখবা। কিন্তু সেই সাথে আমি এটুকু প্রমিস করতে পারি তোমাদেরকে, আগে তোমরা যা কিছু পড়ছো, যদি কিছু মনে থাকে তাহলে তো ভেরি গুড, কিন্তু যদি কিছু মনে নাও থাকে, কোনো কিচ্ছু মনে রাখার দরকার নাই। মনে করো একদম নতুন ক্লাসে উঠছো, আগের কিচ্ছু তুমি পারো না, কিচ্ছু জানো না, শুধুমাত্র পিথাগোরাসের সূত্র জানো, খুবই সহজ সহজ যে জিনিসগুলো আছে সেগুলো তুমি জানো, কিন্তু ফিজিক্সের বা বিজ্ঞানের বিশেষ করে গতি রিলেটেড অধ্যায়গুলোর একেবারে আগে কোনো আইডিয়া না থাকলেও কোনো সমস্যা নাই, আমরা একেবারে বেসিক থেকে শুরু করব ইনশাল্লাহ। সো তোমাদের কাছে আমার যেটা দাবি সেটা হচ্ছে, ক্লাসটা শুরু করার আগে সবাই খাতা কলম নিয়ে বসো, যা কিছু বোর্ডের মধ্যে লিখবো চেষ্টা করবা সাথে সাথে খাতায় তুলে ফেলার জন্য। আর যদি এরকম হয় যে ভাইয়া খাতায় লিখতে গেলে আপনার ক্লাসে মন দিতে পারছি না, তাহলে সেই ক্ষেত্রে বলবো আগে ক্লাসটাই ফোকাস করো, ক্লাসটা আগে মন দিয়ে করো। যতটুকু খাতায় লিখতে পারো ততটুকু তো লিখলাই, কিন্তু খাতায় লেখার জন্য যাতে করে ক্লাসের মনোযোগ নষ্ট না হয়। খাতায় তোলার জন্য কিন্তু পরে আমরা এই পুরো স্লাইডটা দিয়ে দিব, পিডিএফটা তোমরা পেয়ে যাবা। সেই সাথে এই ক্লাসটা তো যেহেতু রেকর্ড থাকছে, 1000 বার চাইলে দেখতে পারবা। সো এই কারণে লাইভ ক্লাসটাতে আগে সবাই একেবারে মনোযোগ দিয়ে 100% ফোকাস দিয়ে সবাই অ্যাটেনশন দাও। রাইট, আমরা একেবারে চিবিয়ে চিবিয়ে পড়বো ইনশাল্লাহ। ভৌত রাশি এবং পরিমাপ যে অধ্যায়টা আছে, ওই অধ্যায় আসলে খুবই ছোট্ট পিচ্চি একটা অধ্যায়। আমরা গতি অধ্যায় দিয়ে এই জন্য আগে শুরু করছি। ভৌত রাশি এবং পরিমাপ ওই অধ্যায় আসলে খুব বেশি যে বোঝানোর জিনিস আছে এরকমটা না। শুরুর দিকে কিছু ইতিহাস, বিজ্ঞানীদের জন্ম মৃত্যু, কি কে কোন সালে কি আবিষ্কার করছে, এই ধরনের জিনিসপত্রগুলা, তো ওইগুলা নিয়ে আসলে একটু বোরিং লাগে পড়তে।
তো আমরা চেষ্টা করব আগে গতি অধ্যায়টা দিয়ে শুরু করতে, কারণ যেহেতু ফ্রেশ একটা স্টার্ট হচ্ছে, সবকিছু শুরুতে আমাদের মনোযোগ অনেক বেশি থাকে। তো ওই ধাক্কায় যদি আমাদের এই অধ্যায়টা ভালোভাবে কভার হয়ে যায়, পরের দিকে দেখা যাবে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো এই ফ্লোতেই ভালো মতন বুঝে যাবা। বুঝতে পেরেছো? ওকে। তো সবাই একটা কাজ করো, এখন তোমাদের যে ফ্রেন্ডরা তোমরা চিনো, যাদের ফেসবুক আইডি আছে, যারা ফেসবুকে আছো, তোমরা এখন একটু মেনশন করে দাও যে আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। আর কত ফাঁকিবাজি করবি? ক্লাস 8 পর্যন্ত অনেক ফাঁকি দিছিস, এবার ক্লাস 9-এ উঠছিস, একটু সিরিয়াস হ। সবাই তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, সবাই যাতে করে প্রথম থেকে ক্লাসটা করতে পারে। আর যারা ইউটিউবে আছো, তোমরা তো মেনশন করতে তো পারবা না, তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে লিংকটা দিয়ে দিতে পারো, অথবা একটা কাজ করতে পারো, ধিপধাপ। এখন প্রায় 350-র কাছাকাছি মানুষ লাইভে আছো, তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দাও। লাইক দিলে সাথে সাথে তোমাদের কাছে এটা পৌঁছায় যাবে, তোমার ফ্রেন্ডরা তাড়াতাড়ি এটা দেখতে পারবে। ঠিক আছে? পূর্ণতা সাহা, আমি কি ক্লাস করতে পারবো? না, পারবি না। তুই 26-এর ক্লাসে যা, তোরা যখন বড় হয়ে আর একটু ছোট হয়ে যাবি তখন এই ক্লাসগুলা করতে পারবি। ঠিক আছে? এই যে মুবাশশিরা জান্নাত চলে আসছে। তোরা সবটি দুষ্টু, তোরা 26-এর ক্লাসে যা, ছোট ভাই বোন থাকলে তাদেরকে পাঠা। তোরা এই ক্লাসের জন্য উপযুক্ত না এখন, তোরা সব মুরব্বি হয়ে গেছিস। ওকে, ফেসবুকে ক্লাস পাচ্ছ না কেন? ফেসবুকে দেখো তোমাদের ডেডিকেটেড যে গ্রুপ আছে, সেই তোমাদের 9-এর গ্রুপে তো আমি আছি লাইভে। ক্লাস 9 এএফএস স্টুডেন্টস গ্রুপ এই নামে সার্চ দিয়ে দেখো, পাবা। ঠিক আছে? এই নামে সার্চ দিয়ে দেখো, পাবা। আচ্ছা, ভালো কথা, আমি একটু দেখি তো এখানে সবাইকে একটু এভরিওয়ান মেনশন দিতে পারি কিনা। সবাইকে আমি একটু গুতা দিয়ে দিই। একটা মোটিভেশন দিয়ে দিই সবাইকে। পড়ার সময় খেলা, খেলার সময় খেলা, এই হচ্ছে আমার মোটিভেশন। সবাই মোটিভেশন দেখে চলে আসো, আমরা এখনই শুরু করব। ঠিক আছে? চলে আসো ক্লাসে। ঠিক আছে। ভাইয়া কি অসুস্থ নাকি? না, আমি অসুস্থ না, আমি সুস্থ আছি। ওকে, সো আমরা তাহলে শুরু করব, এখনই শুরু করে দিব। ঠিক আছে, ঠিক আছে। এবং আমরা প্রত্যেকটা কনসেপ্ট একেবারে চিবিয়ে চিবিয়ে পড়বো। ঠিক আছে? প্রত্যেকটা আইডিয়া, প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা বেসিক একদম চিবিয়ে চিবিয়ে দেখব। সো যারা চিবিয়ে পড়তে চাও, যারা কোনো একটা জিনিস একদম বুঝে বুঝে পড়তে চাও, তাদের জন্য হলো এসিএস ফিউচার স্কুল। বুঝছো? যে আমরা যা কিছু পড়বো একদম প্রত্যেকটা জিনিস টপিক বুঝে বুঝে আগাবো। পাগল ছাগলের মতো না বুঝে কোনো জিনিস আগাবো না। ঠিক আছে? আমরা যা কিছু পড়বো প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আস্তে ধীরে তারপরে বুঝে বুঝে আগাবো। ঠিক আছে? ওকে, সো চলো আমরা তাহলে শুরু করি। ঠিক আছে, শুরু করি, শুরু করি। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সবাই আশা করি খাতা কলম নিয়ে রেডি। ওকে, সো দেখো, একদম প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনার প্রথমে শুরু করছি, যে দেখো আমরা গতি অধ্যায়, গতি অধ্যায় শুরুতে যে টপিক নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে কোনো বস্তু কি স্থিতিশীল নাকি কোনো বস্তু গতিশীল, এটার সংজ্ঞা কি, এটা কিভাবে বুঝবো, এটা একটা পাগলেও বোঝে। বলো তো, আমরা যখন, তুমি ধরো তোমার একটা বাগান আছে, সে বাগানের মধ্যে তুমি গেছো, বাগানের মধ্যে একটা গাছ আছে, সেই গাছের নিচে একটা পাথর দেখছো। কি দেখছো? একটা পাথর। সেই পাথরের দিকে তুমি যদি তাকাও, তাহলে বলো তো তুমি বুঝবা না যে এই পাথরটা কি স্থিতিশীল না গতিশীল? তুমিও বুঝবা, সবাই বুঝবে, তাই না? যে কোনো একটা পাথর তুমি যদি দেখো, একটা গাছের নিচে একটা পাথর আছে, দেখলেই বুঝবা না এটা কি স্থিতিশীল না গতিশীল? সো এটা স্থিতিশীল। আবার ধরো একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, ভু করে একটা গাড়ি যাচ্ছে, সো গাড়ির দিকে তাকালেই কিন্তু সবাই বলতে পারবে যে গাড়িটা আসলে গতিশীল। তো আমরা কিন্তু আসলে দেখলেই বুঝি যে হ্যাঁ, এই তো এটা একটা স্থির গাড়ি, আরে এটা একটা গতিশীল গাড়ি, আরে এই গাছটা তো স্থির দাঁড়ায় আছে, কি রে গাছটা তো নড়ে না, গাছটা তো স্থির। আবার কোন একটা বাস যাচ্ছে, দেখলেই বুঝে আর এটা তো গতিশীল। তো এই তো বুঝে গেছো, পড়াশোনা শেষ, স্থিতিশীল কোনটা গতিশীল কোনটা সহজেই বোঝা যায়। বুঝতে পারছো?
সো আমরা ক্লাসে যখন থাকবো তখন আমরা গাছ হয়ে থাকবো না। অনেকে আসো গাছ হয়ে থাকো ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে গাছ হয়ে থাকা যাবে না, চুপচাপ বসে আসো এরকম থাকা যাবে না। ক্লাসের মধ্যে একটু রেসপন্স করতে হবে। এবং রেসপন্স গুলা কেমন হবে? রেসপন্স গুলা এরকম না যে আজাইরা মন্তব্য, এই বন্ধুরে খুঁচাচ্ছ যে আমার সাথে বন্ধু হবা, এরকম টাইপের কোনো কমেন্ট করা যাবে না। কথাবার্তা যা হবে সব আমার সাথে হবে, ঠিক আছে? আমি তোমাকে প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দিবা, কিন্তু প্রশ্ন করলে উত্তর দেওয়া লাগবে। হ্যাঁ, কেউ আমরা গাছ হয়ে থাকবো না। ওকে, সো আমাদের এই টপিকটা, চ্যাপ্টারটা আসলে অনেক মজার, খুবই 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 মজার একটা চ্যাপ্টার। তো আমরা চলো তাহলে শুরু করি। শুরুতে যেটা বলছিলাম যে আমরা প্রথমে আগে স্থিতি, গতি এগুলা নিয়ে কথাবার্তা বলবো। তো স্থিতি, গতি এটা যেটা বললাম প্র্যাকটিক্যালি সবাই আসলে বুঝে, তাই না? কোনটা স্থিতিশীল কোনটা গতিশীল দেখলেই বোঝা যায়। কিন্তু আমরা পরীক্ষায় যদি আসে তাহলে তো এটা লিখতে চাই। সো এটা কিভাবে লিখবো? প্লাস ফিজিক্সের ভাষায় স্থিতিশীলতাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, গতিশীলতাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তারপরে আমরা দেখব রাশি কি জিনিস, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, সরণ কি জিনিস, দূরত্ব কি জিনিস, এই জিনিসগুলো আজকে দেখব। সো সবাই ক্লাসে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা, ঠিক আছে? অনেক মজা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো চলো তাইলে আমরা শুরু করি। সবার আগে স্থিতিশীল নাকি গতিশীল এটা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে কোন একটা বস্তুর অবস্থান আমরা কিভাবে করে প্রকাশ করি। কারোর অবস্থান এটা আমরা কিভাবে করে প্রকাশ করি। দেখো, মনে করো আমি তোমাদের রাকিব ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে রাকিব ভাইয়া বলেন তো আপনি এখন কোথায় আছেন? তো তোমাদের রাকিব ভাইয়া আমাকে উত্তর দিল, ভাইয়া তার অবস্থান আমাকে জানাবে। আমি তো জিজ্ঞেস করছি ভাইয়া কোথায় আছেন, ভাইয়া আমাকে তার অবস্থানটা জানাবে। সো ভাইয়া প্রথমে আমাদেরকে উত্তর দিল যে ভাইয়া আমি 10 মিটার দূরে আছি, 10 মিটার দূরে আছি। ভাইয়া কিন্তু আমাদের একটা সুন্দর ইনফরমেশন দিছে, দেখো যে ভাইয়া কোথায় আছেন। আমি ভাইয়াকে বললাম ভাইয়া কোথায় আছেন, ভাইয়া বললো ভাই আমি 10 মিটার দূরে আছি। আনবিলিভেবল। বলো তো এই 10 মিটার দূরে আছে এটা দেখে কি আমি বুঝতে পারবো যে ভাইয়ার অবস্থান কোথায়? ভাইয়া কোথায় আছে এটা কি আমি আসলে এইটুকু ইনফরমেশন দেখে বুঝতে পারবো? পারবো না। কারণ 10 মিটার কোথার থেকে 10 মিটার? ভাইয়া আপনি কি আপনার ভার্সিটি থেকে 10 মিটার দূরে আছেন? আপনি কি আপনার বাসা থেকে 10 মিটার দূরে? আপনি কি আপনার অফিস থেকে 10 মিটার দূরে? আপনি কোথা থেকে 10 মিটার দূরে আছেন? এটা কি আমরা এই ইনফরমেশন থেকে বুঝতে পারছি? হ্যাঁ, এইটুকু বুঝছি যে ভাইয়া কোথাও না কোথাও থেকে 10 মিটার দূরে আছে। এটা বোঝা যাচ্ছে যে ভাইয়া কোথাও না কোথাও থেকে 10 মিটার দূরে আছে। কিন্তু কোথা থেকে 10 মিটার এইটা আমাদেরকে ভাইয়া বলে নাই। তাহলে আমরা ভাইয়াকে ফার্দার জিজ্ঞেস করব না যে ভাই কই থেকে 10 মিটার দূরে আছেন? আপনি কি মঙ্গল গ্রহ থেকে 10 মিটার দূরে? আপনি কি সূর্য থেকে 10 মিটার দূরে? কোথা থেকে 10 মিটার দূরে আছেন? এটা তো আমরা বলতে হবে, নাহলে তো আপনি বুঝবো না কই আছেন। সো তাহলে আমরা এরপরে জিজ্ঞেস করব কি যে আপনি কোথা থেকে 10 মিটার দূরে আছেন? কোথা থেকে 10 মিটার দূরে আছেন? তখন ভাইয়া বলল ও আচ্ছা ভাইয়া কোথা থেকে, দাঁড়ান আমি আছি হলো এসিএস ফিউচার স্কুলে, আমি এফএস থেকে 10 মিটার দূরে আছি। তো বলো তো এইবার কি আমরা ভাইয়াকে খুঁজে পাবো? সবাই বলো এইবার কি আমরা ভাইয়াকে খুঁজে পাবো? আরে জোস, ভাইয়া আমাদেরকে বলছে যে ভাইয়া আমি 10 মিটার দূরে আছি এবং আমি এসিএস ফিউচার স্কুল, তো আপনি চেনেন না? বললাম হ্যাঁ ভাই চিনি। তো বললো যে হ্যাঁ এসিএস ফিউচার স্কুল থেকে 10 মিটার দূরে আছে। তা আমি কি এই দুইটা থেকে বুঝতে পারবো যে হ্যাঁ তাইলে ভাইয়ার অবস্থানটা কোথায়? আমি কি বুঝতে পারবো? পারবো না। আমাকে আরেকটা ইনফরমেশন জানতে হবে, আরেকটা ইনফরমেশন জানতে হবে। কেন? ধরো এইটা হচ্ছে আমাদের ফিউচার স্কুল, এইটা হচ্ছে কি আমাদের এসিএস ফিউচার স্কুল। তো ভাই এই এসিএস ফিউচার স্কুল থেকে 10 মিটার দূরে আমি এই জায়গায় 10 মিটার দূরে থাকতে পারি, আমি এই জায়গায় 10 মিটার দূরে থাকতে পারি, এই দিকে 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 থাকতে পারি, অর্থাৎ বিভিন্ন দিকে তো আমি 10 মিটার দূরে থাকতে পারি। এরকমও হইতে পারে ভাইয়া হয়তো বা ফিউচার স্কুল থেকে হেলিকপ্টারে করে 10 মিটার উপরে উঠে আমারে ফোন দিয়ে বলছে যে ভাই আমি এসিএস ফিউচার স্কুল থেকে 10 মিটার দূরে আছি। অথবা হইতে পারে ভাইয়া হয়তো বা মাটি খোঁড়া শুরু করছে, মাটি খুঁড়তে খুঁড়তে নিচে এসিএস ফিউচার স্কুলের নিচে গর্তে 10 মিটার ঢুকে আমারে ফোন দিছে ভাইয়া আমি তো এসিএস ফিউচার স্কুলের 10 মিটার গভীরে আছি। এটাও হইতে পারে। তো
তো কোন দিকে আছি এইটা যদি আমরা না জানি তাইলে তো আমরা ভাইয়াকে খুঁজে পাবো না। খুঁজে পাবো না। তাহলে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এইটাও জানতে হবে যে আমরা কোন দিকে আছি। আমরা কোন দিকে আছি, কোন দিকে আছি ভাইয়া, কোন দিকে আছেন এটা বলেন। তো ভাইয়া ধরো আমাদেরকে বললো যে আচ্ছা ভাই আপনি ওই এসএস ফিউচার স্কুল থেকে পূর্ব দিকে আসেন, পূর্ব দিকে 10 মিটার আসেন, তাইলে আপনি আমারে খুঁজে পাবেন। তাইলে দেখো আমাদের ভাইয়াকে খোঁজার জন্য 3টা প্রশ্ন করা লাগলো। কয়টা প্রশ্ন করা লাগছে? প্রথমে আমরা জানছি কত দূরে আছেন, প্রথমে আমরা জানছি কত দূরে, তারপর বলছে কোথা থেকে, তারপর বলছে কোন দিকে। তাহলে দেখো 3টা প্রশ্ন যদি আমি জানতে পারি উত্তর, তাহলে কিন্তু আমি ভাইয়ার অবস্থানটা কোথায় এইটা প্রকাশ করতে পারবো, এইটা বুঝতে পারবো। বুঝতে পারছো? তাহলে আমি যদি ভাইয়ার অবস্থান জানতে চাই, তাহলে আমাকে 3টা ইনফরমেশন জানতে হবে যে আমি কোথায় আছি, কোথায় অবস্থান করছি। বুঝতে পেরেছো? সো এখন কথা হচ্ছে যে এই অবস্থানটা যদি সময় গড়ায় যাচ্ছে, ভাইয়া ধরো সকালবেলা এই 10 মিটার দূরে দাঁড়ায় ছিল, দুপুর গড়িয়ে যাচ্ছে, বিকাল গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, তবুও রাকিব ভাইয়া এইখানে দাঁড়ায় ছিল, তো এইখানেই দাঁড়ায় আছে। যদি এরকম হয় তাহলে আমরা কি বলবো যে হ্যাঁ ভাইয়া স্থির আছে, তাই না? ভাইয়া কি আছে? স্থির আছে। আর যদি এরকম হয় যে না ভাইয়ার অবস্থান আসলে পরিবর্তন হচ্ছে, ভাইয়া প্রথমে 10 মিটার দূরে ছিল, তারপরে ভাইয়া একটু পরে 15 মিটার দূরত্বে চলে গেল, তারপরে ভাইয়া একটু পরে 20 মিটার দূরত্বে চলে গেল, তারপরে আস্তে আস্তে 100 মিটার 1000 মিটার দূরত্বে চলে গেল। যদি দেখা যায় তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা বলি ভাইয়া গতিশীল আছে। এই বুঝছো না? এটা সহজ জিনিস, সবাই কি বুঝতে পারছো? বলো। ভাইয়ারে আরেকবার ফোন করেন, তাহলে ভাইয়া শুরুতেই সব বলবে। না, শুরুতে তো ভাইয়া বলবে না। ভাইয়া যদি শুরুতে বলে দেয় তাহলে তো তোমাদের বুঝাইতে পারবো না। সো ভাইয়াকে আমি এইভাবে করে কোড করে রাখছি যে ভাইয়া তোমার যদি এরকম জিজ্ঞেস করে তুমি 3 বারে উত্তর দিবা। বুঝতে পারছো? এই বলো ক্রিস্টাল ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বলো। তাহলে আমরা এখন যদি দেখি ভাইয়ার অবস্থান পরিবর্তন হচ্ছে না, তাইলে ভাইয়া স্থির। আর যদি দেখি ভাইয়া গতিশীল আছে, ভাইয়ার অবস্থান পরিবর্তন হচ্ছে, তাহলে ভাইয়া গতিশীল। সবাই ক্লিয়ার? গুড, ভেরি গুড, সাব্বাস। এখন আসো যে আমরা এই যে বললাম না যে কোথা থেকে দূরে আছে এটা আমাদেরকে জানতে হয়, কোথা থেকে দূরে আছে এটা আমাদেরকে জানতে হয়। সো এই কোথা থেকে দূরত্ব, এই জিনিসটা যেখান থেকে দূরত্ব আমরা মাপছি সেটার একটা সুন্দর একটা কিউট নাম আছে, সুন্দর একটা নাম আছে। এই নামটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এই নামটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এই নামটা একটু ইচ্ছা করে কঠিন দেওয়া হয়েছে, বুঝছো, যাতে করে তোমরা পড়াশোনাকে একটু ভয় পাও। আনবিলিভেবল। এই নামটা কি বলছে? প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, কারণ সহজ যদি নাম দিয়ে দেয় তাহলে তো আর পড়াশোনারে ভয় পাবা না। পড়াশোনার মূল লক্ষ্যই তো হচ্ছে তোমাদের মধ্যে ভয় ঢুকায় দেওয়া। আনবিলিভেবল। সো দেখো রেফারেন্স ফ্রেম, এটা কি? এইটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম, এটার বাংলা নাম হচ্ছে রেফারেন্স ফ্রেম, আর ইংরেজি নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে দেখো যার থেকে দূরত্ব হিসাব করা হচ্ছে, যার থেকে দূরত্ব হিসাব করা হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলছি, সেই স্থানটাকে আমরা বলছি প্রসঙ্গ কাঠামো। বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? বলো ক্লিয়ার সবাই? বলো যে আমাদের কোথা থেকে দূরত্ব মাপছি, যেখান থেকে দূরত্বটা মেজার করছি, যেই জায়গা থেকে দূরত্বটা মেজার করছি সেই জায়গাটাকে আমরা বলছি রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? তাইলে বলো তো, ধরো আমাদের একজন ছোট্ট বন্ধু আছে, আমাদের একজন কে আছে? ছোট্ট বন্ধু আছে। কে আছে? ছোট্ট বন্ধু। ছোট্ট বন্ধুর নাম কি শুনবা? ছোট্ট বন্ধুর নাম হচ্ছে বল্টু। ছোট্ট বন্ধুর নাম কি? ছোট্ট বন্ধুর নাম হচ্ছে বল্টু। এই বল্টু কি করলো একদিন, শোনো। এই বল্টু একদিন, এইটা হচ্ছে আমাদের ধরো কোন একটা বাসা, তো সে বাসা না, সরি, বল্টু একদিন গাছতলায় বসেছিল। এই যেটা হলো গাছ, ঠিক আছে, এটা হলো গাছ। আরে গাছ, সুন্দর গাছ, যাই হোক বেশি সুন্দর হয়ে গিয়েছে, একটু পচা করে রাখি। ওকে, সো এটা হচ্ছে গাছ। এই গাছের নিচে একদিন বল্টু বসে আছে। বল্টু বসে আছে।
ঠিক আছে? গাছের নিচে কে বসে আছে? গাছের নিচে বসে আছে বল্টু। এই বল্টু একদিন কি করলো দেখো, বল্টু একদিন করলো কি, বল্টু বল্টু সে একদিন সোজা যাওয়া শুরু করলো, গাছ থেকে সোজা দূরত্বে যাওয়া শুরু করলো। এখন দেখো তার যে দূরত্বটা, এইটা আমরা কোত্থেকে মাপছি? গাছ থেকে মাপছি না? তাইলে বলো তো প্রসঙ্গ কাঠামো এখানে কোনটা? আমরা দূরত্বটা কোত্থেকে মাপছি? দূরত্বটা কোত্থেকে মাপছি? দূরত্বটা মাপছি হলো গাছ। এই 26 ব্যাচের পোলাপান তোরা কি করতেছিস সেখানে ভাই? তোদের জুনিয়র পোলাপান যারা আছে, ছোট ভাই বোন যারা আছে, ওদেরকে পাঠা, ওদেরকে পাঠা। হ্যাঁ, গুড। সো এইখানে হলো আমাদের যেই গাছ, এই গাছটা থেকে আমরা যেহেতু দূরত্ব মাপছি, এই গাছটা হলো আমাদের প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? এখন এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তু অবস্থান, ধরো এই বস্তুটা বা এই বল্টু, আমাদের বল্টু সাহেব কি করছে? বল্টু সাহেব গাছ থেকে 10 মিটার দূরত্বে যে অবস্থান করছে, হ্যাঁ, বল্টু সাহেব গাছ থেকে 10 মিটার দূরত্বে যে অবস্থান করছে, দেখা গেল সময় গড়িয়ে যাচ্ছে, সকাল থেকে দুপুর হচ্ছে, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে যাচ্ছে। তো আমাদের বল্টু সে 10 মিটার দূরত্বে ছিল গাছ থেকে, সে এখনো গাছ থেকে 10 মিটার দূরেই আছে। সময়ের সাথে সাথে তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। কার সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। সো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেই বস্তুটা হচ্ছে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থির বস্তু। তাহলে আমরা বলি বস্তুটা স্থির। আর যদি দেখা যায় যে আমাদের এই বল্টু সাহেব, সে সকালবেলা ছিল 10 মিটার দূরে, দুপুরে 20 মিটার দূরে চলে গেছে, সন্ধ্যাবেলা 100 মিটার দূরত্বে চলে গেছে, তাহলে কি সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে? তাহলে আমরা বলি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বল্টু হচ্ছে গতিশীল আছে। ঠিক আছে? আমাদের সারোয়ার হোসেন এমন ভাইয়া চলে এসেছে। এই বল্টুটা আমি অলস মানুষ না, তোমাদের এমন ভাইয়া কিন্তু অনেক অনেক পরিশ্রমী, তোমাদের ইমন ভাইয়া। বুঝেছো? ওকে, সো আশা করি বুঝতে পেরেছো যে আমাদের স্থিতিশীল বস্তু কোনগুলা। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সেটা স্থিতিশীল, যদি বস্তু গতিশীল থাকে তাহলে সেটা গতিশীল। এর থেকে সহজ সংজ্ঞা আর আছে? বলো বলো বলো, এর থেকে সহজ জিনিস আর আছে? বলো তো। আদিল গেমিং ফান ইউটিউবে কমেন্ট করেছো, ভাইয়া বিগ ফ্যান। আমার আসলে এখন এসি দরকার, ফ্যান ট্যানের দরকার নাই। ও না সরি, এখন আসলে এসির দরকার না, শীতকাল তো, এখন আসলে গিজার দরকার আর হিটার দরকার। তুমি যদি একটা বিগ হিটার হইতে পারতা তাহলে আমার জন্য উপকার হতো ভাইয়া। গরমকালে তোমাকে স্মরণ করব। ধন্যবাদ। বলো। বল্টু ঘুম এসে পড়েছে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? তাইলে আমরা দেখো এবার একটু সংজ্ঞাটা পড়ি। না, সংজ্ঞা এখন পড়বো না, সংজ্ঞা এখন পড়বো না, আগে একটা এক্সাম্পল দেই। চলো আগে আমরা একটা চলো মজার এক্সাম্পল দেই। কি মজার এক্সাম্পল দিব? মজার এক্সাম্পল হচ্ছে, ধরো এইটা হচ্ছে আমাদের একটা ট্রেনের বগি, বুঝছো? কি এটা বলো? এইটা হচ্ছে আমাদের একটা ট্রেনের বগি। এই যে ঝিকঝিক ঝিকঝিক করে ট্রেন যাচ্ছে। কি করে যাচ্ছে? বাংলা ক্লাস হলে এটা প্রশ্ন আসতো, ট্রেন কিভাবে চলে? ট্রেন ঝিকঝিক ঝিকঝিক করে চলে, এই প্রশ্ন আসতো, বুঝেছো? অপশনে থাকতো ট্রেন কি ঝমঝম করে চলে, ট্রেন কি টুপটুপ করে পড়ে, নাকি ট্রেন কিভাবে যায়? সো উত্তর হচ্ছে ট্রেন ঝিকঝিক করে যায়। তো ধরো আমাদের একটা ট্রেন, সেই ট্রেনটা হচ্ছে এরকম ঝিকঝিক করে যাচ্ছে। সেরকম যেতে যেতে এই যে দুইটা সিট দেখতে পাচ্ছ, এটা একটা সিট, এটা একটা সিট, বুঝেছো? এই সিটের উপরে আমাদের একটা ছোট্ট বন্ধু বসে আছে। দাঁড়াও, ছোট্ট বন্ধুর নাম কি দিব? ছোট্ট বন্ধুর নাম কি দেওয়া যায়? সুন্দর একটা নাম বলো তো, যে নামটা শুনলেই মনে প্রশান্তি আসবে। সুন্দর দেখে একটা নাম দাও তোমরা, কি নাম দিব বলো? দুইজন বন্ধু, ছোট্ট বন্ধু, দুজনের নাম কি নাম দেওয়া যায়? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, যে প্রথমে দিবা তার নাম বলবো। না, তোমরা তো আসলে নাম দিতে পারতেছো না। যাই হোক, আমি একটা নিজের মতন করে নাম দেই। এর নাম হচ্ছে আলু। হ্যাঁ, দেখেছো, নামটা শুনলেই দেখো মনের মধ্যে একটা প্রশান্তি আসে। আর এর নাম হচ্ছে বালু। ঠিক আছে? আর
এইখানে একটা গাছ আছে, গাছ আছে, গাছের নিচে বসে আছে আমাদের খালু। ঠিক আছে, তা আমাদের 3 বন্ধু। নামগুলো সুন্দর হয়েছে না? পছন্দ হয়েছে তোমাদের নামগুলো? তো প্রথম বন্ধুর নাম হচ্ছে আলু, তার আরেক বন্ধুর নাম বালু, এবং গাছতলায় বসে আছে খালু। ঠিক আছে, তো এই যে 3 জন, আমরা এখন জানতে চাই যে ট্রেনটা গতিশীল আছে। ট্রেন একেবারে তোমার কিভাবে যাচ্ছে জানো? ট্রেন বলো তো, ট্রেন কিভাবে যাচ্ছে? ট্রেন কিভাবে যাচ্ছে বলো তো? ট্রেন যাচ্ছে কিন্তু ঝিকঝিক ঝিকঝিক করে, বুঝেছো? অবজেক্টিভে যদি আসে, ট্রেন কিভাবে চলছে? ট্রেন চলছে ঝিকঝিক করে। ঠিক আছে, সো দেখো আমাদের এই ট্রেনটা এই ডান দিক বরাবর কিন্তু ট্রেনটা গতিশীল ছিল, বুঝতে পেরেছো? এই যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে ট্রেনটা, কিভাবে যাচ্ছে? ট্রেনটা যাচ্ছে ঝিকঝিক করে, আরে ঝিকঝিক ঝিকঝিক করে ট্রেন যাচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে আলু, মিস্টার আলু, এই আলু আমাদের ট্রেনের একটা সিটের উপরে বসে আছে, আর তার সামনে তার খুবই প্রিয় বন্ধু, যার নাম 10-এ একটা, 1000-এ একটা, লাখে একটা, কোটিতে একটা, তার নাম হচ্ছে বালু, মিস্টার বালু। সো এই মিস্টার আলু সে সিটে বসে সে মাপতে চায় যে বালু কি আসলে স্থির নাকি বালু আসলে গতিশীল, বালু কি আসলে স্থিতিশীল নাকি বালু কি গতিশীল। তাইলে এইটা সে পরিমাপ করতে চায়। এখন তোমরা আমাকে বলো তো, এই যে আলু, সেই আলু কি আসলে বালুকে স্থির দেখবে নাকি গতিশীল দেখবে বলো তো? আলু আলু কি বালুকে স্থির দেখবে নাকি গতিশীল দেখবে বলো? বলো, আলু কি দেখবে? আলু দেখবে যে ভাই বালু তো নড়ে না, কারণ আলু আর বালু কিন্তু একই ট্রেনের উপরে মুখোমুখি বসা আছে। আলু আর বালু 2 বন্ধু, তারা 2 সিটের উপরে একজন আরেকজনের দিকে তাকায় বসে আছে। তো আলু কি দেখবে? আলু দেখবে কই, বালু তো আমার সামনে বসা, ও তো স্থির হয়ে বসে আছে, ও তো স্থির হয়ে বসে আছে। তাহলে আলু কিন্তু বালুকে সবসময় স্থির দেখবে। কিন্তু এই যে বগিটা, ট্রেন যে ঝিকঝিক করে যাচ্ছে, এই ট্রেন কি আসলে স্থির? ট্রেন কিন্তু গতিশীল, ট্রেন চলছে তার আপন গতিতে। কিন্তু এই আলু কি দেখছে? আলু দেখছে বালু স্থির হয়ে দাঁড়ায় আছে, স্থির হয়ে বসে আছে। তাহলে খেয়াল করো, আরেকটা প্রশ্ন, তাহলে আলু কি দেখলো? আলু দেখলো যে বালু তো স্থির। আর এদিকে যে খালু বসে আছে গাছতলায়, কে বসে আছে? খালু বসে আছে। খালু বলো তো কি দেখবে? খালু দেখবে যে না তো ভাই, বালু তো গতিশীল। খালু কি দেখতেছে? খালু দেখতেছে না বালু তো গতিশীল, বালু আগে ছিল এইখানে, এখন বালু এইখানে চলে আসলো। তাইলে ট্রেন গতিশীল, বাইরে থেকে যদি কেউ তাকায়, তাহলে বাইরে থেকে যে তাকাবে সে কি দেখবে? সে দেখবে আরে এ তো গতিশীল। আর ভিতরে যে আছে সে কিন্তু বালুকে কি পরিমাপ করবে? স্থির পরিমাপ করবে। সে বলবে যে না ও তো স্থির আছে। বলো ভাই, এইটা কি আমরা এই পর্যন্ত বুঝছি কিনা বলো তো? আলু বালু বুঝেছো? আলু বালু খালু বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে যে এইখানে কেন ও স্থির দেখছে, কেন ও গতিশীল দেখছে? খালু কেন বালুকে গতিশীল বলবে? খালু বলছে খালু বলছে যে বালু তো গতিশীল, বালু গতিশীল, বালু হচ্ছে গতিশীল। এবং আলু বলছে যে না, বালু স্থির, বিশ্বাস করেন স্যার, ও স্যার বিশ্বাস করেন বালু স্থির। কিন্তু খালু বলছে না, বালু গতিশীল। তাহলে এখন কথা হচ্ছে, আমাকে বলো তো কে সঠিক? বলো, আমাকে উত্তর দাও, কে সঠিক? বলো তো কে সঠিক? কে সঠিক কথা বলেছে বলো? বলো। উত্তর হচ্ছে দুইটাই কিন্তু সঠিক। উত্তর হলো কি, আলু এবং খালু দুইজনই সঠিক কথা বলেছে, দুইজনই সঠিক কথা বলেছে। বুঝতে পেরেছো?
এখন কথা হচ্ছে যে ভাইয়া কিভাবে দুইজন সঠিক, কেমনে একই জিনিস দুইজন সঠিক হয়, কেমনে দুইজন সঠিক হয়? সো এটার জন্য মনে করো আমাদের দুজন বন্ধু, আবার দুজন বন্ধুকে নেই। দুজন বন্ধু, একজন বন্ধুর নাম হলো শশা, একজন বন্ধুর নাম কি শশা, আর আরেকজন বন্ধুর নাম মশা। একজন বন্ধুর নাম শশা, একজন বন্ধুর নাম হচ্ছে মশা, বুঝেছো? সো এখন তাদের সামনে খুব সুন্দর করে একটা সাদা কাগজ রাখা আছে, বড় একটা সাদা কাগজ রাখা আছে, বুঝতে পেরেছো? দুই বন্ধু, একজনের নাম শশা, একজনের নাম কি মশা। দুইজন দুইটা বিপরীত দিকে বসে আছে এবং তাদের মাঝখানে বড় একটা সাদা কাগজ রাখা আছে, বড় একটা সাদা কাগজ রাখা আছে। হ্যাঁ, সো এখন এইখানে দেখা গেল একটা সংখ্যা লেখা, একটা সংখ্যা লেখা, এইভাবে করে একটা সংখ্যা লেখা আছে। তো বলো তো এই যে সংখ্যাটা লেখা আছে, শশা কি বলবে? শশা এই সংখ্যাটাকে বলো তো কত কত দেখবে শশাটা, শশা এই সংখ্যাটাকে কত সংখ্যা বলবে বলো? শশা এই সংখ্যাটাকে কত বলবে বলো তো? 9। বুঝতে পারছো? যে ক্লাসে তোমরা এখন পড়ো, শশা বলবে ভাই এটা তো 9 লেখা। আর বলো তো আমাদের মশা কি বলবে? মশা ভাইয়া কি বলবে বলো তো? মশা কি বলবে? মশা বলবে কই ভাই, আপনি তো এখানে 6 লিখে রাখছেন, এই যেটা তো 6, এই যেটা তো 6। আর শশা বলছে কি? শশা বলছে কই না এটা তো 9। আর কথা হচ্ছে যে ভাই কে সঠিক তাহলে? কে সঠিক বলো? উত্তর হচ্ছে দুইজনই সঠিক। দুইজন যখন দুইটা ডিফারেন্ট জায়গা থেকে দেখছে, তাদের দুইজনের অবজারভেশন আলাদা, তাদের দুইজনের পার্সপেক্টিভ আলাদা। একজন এইটাকে দেখছে 9, আরেকজন এইটাকে দেখছে 6। তাহলে দুইজন যদি দুইটা মতামত দেয়, তার মানে কখনোই এইটা না যে একজন ঠিক একজন ভুল। এরকম হতেই পারে যে ওর পার্সপেক্টিভ থেকে যেটা বলছে সেটা সঠিক, ওর পার্সপেক্টিভ থেকে যেটা বলছে সেটাও সঠিক। তো আমরা অনেক সময় দেখা যায়, বিভিন্ন সময় আমরা তো সবাই ঝগড়া করতে অনেক পছন্দ করি, তাই না? আমাদের যদি দেখা যায় বাঙালি আমরা, আমাদের দুপুরবেলা কেউ ভাত না দিলে অসুবিধা নেই, কিন্তু ঝগড়া না করলে তো ভাই ভালো লাগে না, তাই না? বিশেষ করে কমেন্টে, তারপরে সামনাসামনি যেখানেই থাকি না কেন ঝগড়া করতে আমাদের খুব ভালো লাগে, ফেভারিট একটা পাস টাইম আমাদের। তো দেখা গেল এরকম ঝগড়া করতে করতে বেশ শান্তিপূর্ণ একটা ঝগড়া চলছে, এরকম একটা সময়ে দেখা গেল যে তুমি তোমার সাথে তোমার যে মতামত, কোনো একটা বিষয় নিয়ে ধরো ঝগড়া চলছে, তোমার যে মতামত সেই মতামতের সাথে তুমি আরেকজনের মতামতের মিল পেলা না। তখন দেখা যায় তুমি ওকে আচ্ছা মতো ধুয়ে দাও, এই বেটা, এই আচ্ছা মতন তাকে ধুয়ে দাও, তাকে দেখা যায় ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে দিচ্ছ। কিন্তু কথা হচ্ছে এরকম কিন্তু হতেই পারে যে ধরো তুমি যে কথাটা বলছো সেটা তুমি তোমার জায়গা থেকে ঠিকই বলছো, আর আরেকজন সে যেটা বলছে সে তার জায়গা থেকে ঠিকই বলছে। সো এই কারণে যদি এরকম হয় যে কোনো একটা বিষয় নিয়ে তুমি একটা মতামত দিছো, তোমার মতামতের এগেইনস্টে কোনো কিছু গেছে, তাহলে ভাই এইটা নিয়ে কখনো বেশি অন্যদের মতামতের প্রতি অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, মতামতের প্রতি সহিষ্ণু থাকতে হবে যে হ্যাঁ ও যেটা মত দিছে সেটা তো আসলে হতেই পারে, কিন্তু নিজের মতামতে ঠিক, নিজে যেটা বলছে এর বাইরে সবকিছু ভুল, এইটা কখনোই এরকম মনে রাখাটা উচিত না। যেটা করবা হ্যাঁ ঠিক আছে, সে একটা মতামত দিছে, তার মতামতের প্রতি যথেষ্ট সম্মান রেখে তুমি তোমার পার্সপেক্টিভটা তাকে বোঝাতে পারো, তাকে বলতে পারো। বুঝতে পারছো? সবসময় মনে রাখবা যে যে কোনো একটা ঘটনা, এটা হইতেই পারে তুমি যে এখান থেকে বলতেছো সেটা একটা জিনিস, সেটা তোমারটা সঠিক হইলো, আর আরেকজন সেই একই ঘটনা সে হয়তো এটাকে ডিফারেন্ট ভাবে বলছে, তো তার কাছেও অন্য আরেকটা জিনিস মনে হয়েছে, এটা হতেই পারে। তো এই জন্য আমাদেরকে যখন আমরা মতামত দিব তখন এটা মাথায় রেখে দিতে হবে যে অবশ্যই দুইজনের মতামত ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? যেমন ধরো তুমি যখন পড়াশোনা করছো, মনে করো তোমার কাছে ম্যাথ অনেক কঠিন লাগে, আর তোমার ক্লাসে আরেকজন ফ্রেন্ড আছে, ওর ম্যাথ অনেক সহজ লাগে।
এরকম হইতে পারে না? এখন তুমি যদি এরকম ঝগড়া করা শুরু করো ওর সাথে, তুই কি জানিস, তোর বয়স কত, জানিস ম্যাথের মতন কঠিন জিনিস আর দুনিয়ায় একটা নাই? আরেকজন এসে কি বলবে? আরেকজন এসে বলবে, না, ম্যাথের মতো সহজ জিনিস দুনিয়ার আর নাই। এখন এরকম হইতেই পারে যে তুমি হয়তোবা ম্যাথ দেখলে ম্যাথ মুখস্থ করো, তুমি হয়তোবা ম্যাথ দেখলে ভাষা বুঝো না, সংখ্যা বুঝো না, যোগ বিয়োগে ভুল করো, আমি ছোটবেলায় যা করতাম, এরকম হতে পারে। তো এই কারণে তোমার কাছে ম্যাথ কঠিন লাগে। আরেকজন বলতেছে ম্যাথ সহজ, আরে ম্যাথের মতো সহজ সাবজেক্ট দুনিয়ার একটা নাই, বাংলাতেও ম্যাথ সহজ, এরকম লাগে। তো ও হয়তোবা অনেক বেসিক থেকে পড়ছে, বুঝে বুঝে পড়ে, বেসিক প্র্যাকটিস করে, ম্যাথ প্র্যাকটিস করে, তোর কাছে হয়তোবা সহজ লাগবে। তো এটা নিয়ে মারামারি করার কিন্তু যাবে না। এক একজনের পার্সপেক্টিভ থেকে এক একটা মত কিন্তু থাকতেই পারে। বুঝতে পারছো? সো এই হচ্ছে কথা, যে আমরা সবসময় আরেকজনের মতামতের প্রতি কিন্তু সহিষ্ণু থাকতে হবে। সো আমাদের এইখানে দেখো যেটা বলছিলাম, যে এখানেও দুইজনই সঠিক। একজন বলছে যে ভাই বালু স্থির আছে, আলু বলছে বালু স্থির আছে, আর এইদিকে খালু বলছে যে না, বালু গতিশীল আছে। দুইজনই সঠিক। কিভাবে সঠিক দেখো, কারণ দেখো যখন আলু পরিমাপ করছে তখন আলুর যেই প্রসঙ্গ কাঠামো সেটা হচ্ছে ও নিজের সাপেক্ষে দেখছে যে যতই দূরত্বে যাই না কেন, যতই সময় যাক না কেন, বালু সব সময় আলুর থেকে 10 মিটার দূরে অবস্থান করছে। আবার সময় গড়ায় 1 ঘন্টা হয়ে গেল, তখনও দেখা গেল আলুর থেকে বালু 10 মিটার দূরে বসে আছে। তাইলে কথা হচ্ছে আলুর সাপেক্ষে বালুর কি অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে? আলুর সাপেক্ষে বালু আগেও ছিল 10 মিটার দূরে, এখনো আলুর সাপেক্ষে বালু 10 মিটার দূরেই অবস্থান করছে। তাহলে আলুর থেকে বালুর যে দূরত্ব সেটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না। আলু দেখছে সব সময় বালু আমার থেকে 10 মিটার দূরেই তো অবস্থান করছে। তাহলে আলুর সাপেক্ষে বালু কিন্তু স্থির। বুঝতে পারছো? আলুর সাপেক্ষে বালু কিন্তু এখানে কি হবে? স্থির হবে। এই আলুকে আমরা বলবো এটা হচ্ছে আলুর প্রসঙ্গ কাঠামো। আলুর ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামো ধরো এইটা হচ্ছে আলুর প্রসঙ্গ কাঠামো, ও সবসময় এই জায়গা থেকে মেজার করে। আর খালুর প্রসঙ্গ কাঠামো কোনটা? খালুর প্রসঙ্গ কাঠামো হচ্ছে ধরো এইটা, সে সবসময় এই জায়গা থেকে দূরত্ব মাপে। তাহলে যখন খালুর সাপেক্ষে দূরত্ব হিসাব করা হচ্ছে তখন দেখো প্রথমে দেখলাম যে বালু খালুর থেকে 10 মিটার দূরত্বে ছিল, আর কিছুক্ষণ পরে দেখা গেল খালুর থেকে বালু 100 মিটার দূরত্বে চলে গিয়েছে। তাহলে বলতো সময়ের সাথে সাথে খালুর সাথে বালুর অবস্থানের পরিবর্তন হয়েছে না? তাহলে খালুর সাপেক্ষে বালু গতিশীল আর আলুর সাপেক্ষে বালু স্থিতিশীল। বলো এইটা কি সবাই বুঝতে পারছো? অর্থাৎ কোন বস্তু স্থির না গতিশীল, স্থিতি নাকি গতি, স্থিতি না গতি, এইটা নির্ভর করে কিসের উপরে? আমাদের প্রসঙ্গ কাঠামোর উপরে। এইটা নির্ভর করে কিসের উপরে? প্রসঙ্গ কাঠামোর উপরে নির্ভর করে। বুঝতে পেরেছো? স্থিতি নাকি গতি এটা কিসের উপরে নির্ভর করে? এটা কিন্তু নির্ভর করে প্রসঙ্গ কাঠামোর উপরে, যে আমি কোথ থেকে মেজার করছি, কার সাপেক্ষে মেজার করছি। সো তাহলে ওর সাপেক্ষে দেখো ওটা স্থির, আর এর সাপেক্ষে কিন্তু এটা গতিশীল। তাহলে গতিশীল কাঠামো থেকে দেখলে ওটাকে গতিশীল মনে হবে, আর স্থিতিশীল কাঠামো যদি এই কাঠামো থেকে দেখা হয় তাহলে কিন্তু মনে হবে যে ও এর সাপেক্ষে স্থির। তাহলে এটা আমরা সবাই বুঝছি। এখন আসো আমরা তাহলে একটু সংজ্ঞাটা দেখে ফেলি। সময়ের পরিবর্তনের সাথে সাথে দেখো সময় গড়িয়ে যাচ্ছে, এটাকেই বোঝাচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বলছি, প্রসঙ্গ কাঠামো কোনটা? ওই যে প্রসঙ্গ কাঠামো হলো যার থেকে দূরত্ব মাপা হচ্ছে। তাহলে প্রসঙ্গ কাঠামোর থেকে, সাপেক্ষে মানে থেকে, প্রসঙ্গ ওই যে বললাম না, যদি সহজভাবে বলা হয় তাহলে তো জিনিসটা হইলো না, একটু কঠিন করে বললে ধরো মনে হবে যে পড়াশোনা করতেছি। তো এই জন্য বইগুলোতে এভাবে কঠিন করে লেখে, আর স্যাররাও চাই আমরা যখন খাতায় লিখবো তখন বইয়ের ভাষাটা লিখি। তো এই কারণে আসলে কঠিন শব্দগুলো এখানে দেওয়া হয়েছে। কিন্তু প্রসঙ্গ কাঠামো এই জিনিসটাই নামেই কিন্তু প্রচলিত, যদিও মজা করতেছি কিন্তু এই নামটা খেয়াল রেখো। রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো সব জায়গাতে এটা প্রসঙ্গ কাঠামোই কিন্তু বলে। ঠিক আছে? সো দেখো যে আমরা
এইখানে সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না হয়, তাহলে ওই বস্তুকে ওই কাঠামোর সাপেক্ষে স্থির বস্তু এবং বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকার ঘটনাকে স্থিতি বলা হয়, যেটা এতক্ষণ ধরে বললাম যে সময়ের সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থান পরিবর্তন না হয়, তাহলে সেটাকে আমরা বলি স্থির। সময়ের সাপেক্ষে যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তাহলে সেটাকে বলবো গতিশীল। বলো, এই দুইটা সংজ্ঞা কি তোমরা চোখ বন্ধ করে লিখতে পারবা? চোখ বন্ধ হাত বন্ধ করে লিখতে পারবা? বলো, এই দুইটা সংজ্ঞা তোমরা কি চোখ বন্ধ করে হাত বন্ধ করে লিখতে পারবা না? পারবা তো? এই পারবা না? পারবা, গুড। হ্যাঁ, প্রসঙ্গ বিন্দুও বলা যাবে, প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দুও বলা যাবে। তো যারা বলেছো যে হ্যাঁ চোখ বন্ধ থাকলে হাত বন্ধ থাকলেও লিখতে পারবো, তোমরা আসলে কি দিয়ে লিখবা বলো তো? হাতই যদি বন্ধ থাকে কি দিয়ে লিখবা? যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। মনে মনে লিখতে পারবা, সাব্বাস, গুড। পরীক্ষায় কিন্তু মনে মনে লিখে আসলেও নাম্বার পাবা। ধরো তোমার কোনো স্যার খাতা দেখছে, খাতা দেখার পরে বললো যে তুমি এখানে শূন্য পেয়েছো, নাম্বার দিয়ে দিল শূন্য, তখন তুমি স্যারের কাছে যাওয়া নাম্বার বাড়ানোর জন্য। নাম্বার বাড়ানোর জন্য স্যারকে গিয়ে বলবা যে স্যার দেখেন আমি তো এটা খাতায় লিখিনি, কিন্তু আমি মনে মনে লিখেছি স্যার, বিশ্বাস করেন আমি যদি আবার মনটা খুলে আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি দেখতেন যে আমি মনে মনে এটা লিখেছি, স্যার নাম্বার দিয়ে দিন প্লিজ। তো তা স্যার দেখবা তোমার মনের লেখা দেখে স্যার তোমাকে নাম্বার দিয়ে দিয়েছে, বুঝেছো? ওকে, সো এটা নিয়ে তোমরা চিন্তা করবা না। যদি খাতায় না লিখতে পারো কোনো অসুবিধা নেই, খাতা ফাঁকা রেখে আসবা, খাতা ফাঁকা রেখে এসে মনের মধ্যে লিখে রাখবা, তারপর খাতা দিলে স্যারের কাছে যাবা, মন খুলে স্যারকে দেখিয়ে দিবা যে স্যার এই যে আমি লিখেছি, তাহলেও হবে, কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, বুঝেছো? ওকে, এবার আসো গতি। গতি কি বলছে? সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন হয়, তাহলে ওই বস্তুকে আমরা বলি গতিশীল বস্তু, এবং এই অপরিবর্তিত থাকার ঘটনাটাকে আমরা বলি হচ্ছে গতি। সহজ জিনিস, এই সহজ জিনিস কিন্তু এগুলা, ঠিক আছে, গুড। এবার আসো, দুইটা জিনিস আছে একদম সহজ, একটাকে বলে পরম স্থিতি আর বলে পরম গতি। পরম কথাটার মানে হচ্ছে সবার জন্য যা, পরম কথাটার মানে হচ্ছে যেটা সবাই যেটাকে মানবে, পরম, ঠিক আছে, পরম সত্যি। যে ধরো চিরন্তন সত্য, যে একটা চিরন্তন সত্য ঘটনার কথা বলো তো, চিরন্তন সত্য কথার ঘটনা কি হতে পারে? একটা চিরন্তন সত্য, যে ধরো সূর্য পূর্ব দিকে উঠছে, চিরন্তন সত্য। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, চিরন্তন সত্য। মাসরুর ভাইয়ার ক্লাস সেরা হয়, চিরন্তন সত্য। তো এরকম ধরো যে আমাদের যে চিরন্তন সত্য কথা আছে, হ্যাঁ, এগুলাকে বলি আমরা পরম সত্য, যেটা সবার জন্য সত্য। হ্যাঁ, তো আমাদের পরম স্থিতি আর পরম গতি এইরকম নামে দুইটা টার্ম আছে। হ্যাঁ, এরকম নামে দুইটা টার্ম আছে। এগুলোর মানে কি? যেমন ধরো পরম স্থিতি, পরম স্থিতি কথাটার মানে কি? পরম স্থিতি কথাটার মানে হচ্ছে কোন একটা বস্তু যদি সবার সাপেক্ষে স্থির হয়, কোন একটা বস্তু যদি সবার সাপেক্ষে স্থির হয়, সেইটাকে আমরা বলি এটা পরম স্থিতিশীল বস্তু। কেউ যদি পরম স্থিতিশীল বলতে আমরা কি বুঝি? পরম স্থিতিশীল বলতে বুঝি যে কোন একটা জিনিস যদি সবার জন্য স্থির হয়, তাহলে এটাকে আমরা বলি পরম স্থিতিশীল। এখন বলতে পারো হ্যাঁ ভাইয়া বুঝছি, পরম স্থিতিশীল একটা এক্সাম্পল পেয়ে গেছি। কি পেয়ে গেছি? বলবো ওই যে ভাইয়া আমাদের ছোট্ট বন্ধু বল্টু, সেই বল্টু যে গাছের নিচে বসেছিল, সেই গাছটা হলো পরম স্থিতি, সেই গাছটা হচ্ছে পরম স্থিতিশীল। এখন বলো তো, গাছটা ছিল পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে, পৃথিবীর উপরেই তো গাছ ছিল, তাই না? সো পৃথিবীর উপরে গাছ ছিল, তুমি বলছো যে ভাইয়া গাছটা হলো পরম স্থিতিশীল একটা বস্তু, কিন্তু বলতো গাছটা কি আসলেই স্থিতিশীল? গাছ আছে পৃথিবীর উপরে, এই পৃথিবী কি স্থির নাকি? তোমরা জেনে অবাক হবে যে পৃথিবী কিন্তু ঘুরছে। অনেকে আজকে জীবনে প্রথমবারের মতন জানলে, আমি জানি যে ভাইয়া পৃথিবীও না ঘুরছে। তোমরা কি এটা জানো যে পৃথিবী যে ঘুরছে? পৃথিবী কিন্তু ঘুরছে, তাই না? জানো, গুড। সো এই যে পৃথিবী ঘুরছে, তাহলে এটা কি একটা গতিশীল না? তার অবস্থানের পরিবর্তন হচ্ছে না? পৃথিবী তো সূর্যের চারদিকেও ঘুরছে, পৃথিবী যেমন নিজের অক্ষের সাপেক্ষেও ঘুরে, আবার তেমনি পৃথিবী সূর্যের চারদিকেও ঘুরছে। সো তাহলে ওই যে আমরা বলছিলাম যে বল্টুটা যে গাছের নিচে বসেছিল, সে গাছ হলো স্থিতিশীল, পরম স্থিতিশীল, এটা কি আসলে সত্যি হইলো? গাছ তো পৃথিবীর উপরে, পৃথিবীই তো গতিশীল, তাহলে গাছও গতিশীল না? তাহলে গাছ কিন্তু পরম স্থিতিশীল বস্তু হইল না। তাইলে সূর্য কি পরম স্থিতিশীল? যে হ্যাঁ ভাই, সূর্য তো
এই যে সূর্য তো ভাই স্থির থাকে, সূর্যের চারদিকে তো আমরা ঘুরি, তাহলে সূর্য মনে হয় স্থির না, সূর্যও কিন্তু ঘুরতে থাকে। সো তাহলে কোনো বস্তুই কিন্তু পরম স্থিতিশীল না, কোনো বস্তুই পরম স্থিতিশীল না। বলো এটা কি বুঝছো সবাই? বলো এটা কি সবাই বুঝছো? বুঝছো। এবং যদি এরকম পরম স্থিতিশীল কোনো বস্তু পাওয়া যেত, তার সাপেক্ষে যে বস্তুটা গতিশীল সেটাকে আমরা বলতাম পরম গতিশীল। আবার শোনো, যদি পরম স্থিতিতে কোনো বস্তু নাই, যদি পরম স্থিতিশীল কোনো বস্তু পাওয়া যেত, তার সাপেক্ষে যে বস্তু গতিশীল সেটাকে আমরা বলতাম পরম গতিশীল। কিন্তু ভাই পরম স্থিতিশীলই কোনো বস্তু নাই, তাহলে পরম গতিশীলও কোনো বস্তু নাই। সো তাহলে কোনো গতিরই পরম না, কোনো গতি পরম না। ঠিক আছে, স্থিতিশীল বা গতিশীল সবগুলাই হচ্ছে আপেক্ষিক, পরম না। কোনো বস্তুই পরম স্থিতি বলতে কি বললাম, যেমন একটা বস্তু যেটা ধরো সবার সাপেক্ষে স্থিতিশীল, এরকম কোনো বস্তু নাই। সবার সাপেক্ষে গতিশীল, এরকমও কোনো বস্তু নাই। এটাকেই সহজে বলছে যে পরম স্থিতিশীল কোনো বস্তু নাই, পরম গতিশীল কোনো বস্তু নাই। তাহলে সবাই বুঝছো এটা? ক্লিয়ার? ঠিক আছে, ডান। এই সহজ না? সহজ না বলো? গুড, সহজ। এবার আসো আরো সহজ জিনিস নিয়ে আলোচনা করি আমরা, আরো সহজ জিনিস নিয়ে। হাউমাউ করে কাঁদবা, এটা এত সহজ জিনিস। দেখো আমাদের এখন আমরা বিভিন্ন ধরনের, যেহেতু অধ্যায়ের নাম গতি, আমরা এখন বিভিন্ন ধরনের গতি নিয়ে আলাপ করব, বুঝছো? বিভিন্ন ধরনের গতি নিয়ে আলাপ করব। তো ভাইয়া বিভিন্ন ধরনের গতি বলতে কি? যে ধরো আমরা এরকম দেখি না কোনো বস্তু সরল রেখায় যাচ্ছে, কোনো বস্তু আবার ঘুরতে 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 যাচ্ছে, আবার ঘড়ির কাঁটার গতি দেখি সেটা এরকম বৃত্তাকার পথে ঘুরে। তো এক এক বস্তুর গতির দেখতে কিন্তু এক এক রকম, কোনো বস্তু আবার জাস্ট উপরে নিচে আপ ডাউন করে। তো বিভিন্ন প্রকার গতি নিয়ে আমরা এখন আসলে জানবো, বুঝছো? বিভিন্ন টাইপের গতি সম্পর্কে আমরা এখন জানবো। সো দেখো প্রথমে আসো আমরা দেখি সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি কি? নাম শুনলেই বোঝা যায় যে কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতি হচ্ছে সরল রৈখিক গতি। কোনো বস্তু যদি সরল রেখায় যায়, আচ্ছা একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট, একটা ফোন আসতেছে, আমি একটু রিসিভ করে আসতেছি। হ্যাঁ বাচ্চারা চলে এসেছি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? বলো শুনতে পাচ্ছ বাচ্চারা? বাচ্চারা শুনতে পাচ্ছ? না না, আমার ইন্টারকমে ফোন আসছিল, বাসায় নাই তো কেউ, সেই কারণে আমাকে ধরতে হয়েছে। ফোনে ফোন আসছিল না। আমি কি আমার ইন্টারকমের নাম্বার দিব তোমাদেরকে? দিয়ে দিতে পারি। আমার ইন্টারকমের নাম্বার হচ্ছে 203। তোমরা চাইলে যে কোনো সময় 203 নাম্বার ডায়াল করেই পাবা। ওকে ঠিক আছে, গুড। তো দেখেছো নাম্বার দিয়ে দিলাম, কি উদার আমি, আমার উদারতার প্রশংসা করতে হয়। তো যাই হোক, দেখো কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতি হচ্ছে সরল রৈখিক গতি। এই এটা যদি তোমাকে ধরো জীবনে কোনোদিন পড়ো নাই, কিন্তু কেউ বলছে এই সরল রৈখিক গতি, এই আমার বন্ধু পেয়ে গেছি একটা, ওই যে আমরা দুই বন্ধুর নাম বলছিলাম না, আমাদের দুই বন্ধু, একজন শশা একজন মশা, তো মশা আমার সামনে ঘোরাফেরা করছে। যাই হোক, যেটা বলছিলাম যে সরল রৈখিক গতি কোনগুলা? সরল রৈখিক গতি হচ্ছে সেগুলা যেগুলো সরল রৈখিক পথে চলে। এর থেকে সহজ সংজ্ঞা আর আছে আমার? বলো। যে এই গতিটা দেখবা সরল রৈখিক পথে চলছে, এটাকে আমরা বলবো সরল রৈখিক গতি। সিম্পল, এটা সবাই বুঝে। ডান, গুড। ওকে, এর পরের প্রশ্ন, ঘূর্ণন গতি। সহজ জিনিস, যে বস্তু ঘোরে, যে বস্তু ঘুরছে সেই গতিটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। ভাই পরীক্ষায় তো আর এমনি লেখা যাবে না, তুমি তো মনের খাতায় লিখলে হবে না, তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। সো পরীক্ষার খাতায় লেখার জন্য এই যে ঘূর্ণন গতি যেটা, সেই ঘূর্ণন গতি তোমরা কিভাবে বলবা? ঘূর্ণন গতিটা বোঝার জন্য, সংজ্ঞাটা ভালোভাবে লেখার জন্য আমাদের অক্ষ কি সেটা আগে একটু বুঝতে হবে। অক্ষ কাকে বলে? মনে করো কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এই যে দেখো, এই যে কোনো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, দেখেছো? সে বৃত্তাকার পথে যে ঘুরছে, আমরা মনে করো এটা উপর থেকে দেখছি, এটা উপর থেকে দেখছি। এখন যদি এটাকে একটু সাইড থেকে দেখা হয়, আচ্ছা উপর থেকে সাইড থেকে বুঝছো কি বললাম? ধরো এই যে একটা দড়ির এক প্রান্তে ধরছি আর এক প্রান্তে আমরা হচ্ছে একটা বস্তুকে ঝুলাইছি,
ঝুলায় নিয়ে এরকম টকবক টকবক করে ঘুরাচ্ছি। কিভাবে ঘুরাচ্ছি? যদি অবজেক্টিভের প্রশ্ন আসে যে মাসরুর ভাইয়া কিভাবে দড়ি ঘুরাচ্ছিলেন, তাহলে উত্তর কি? ঝিকঝিক হবে, টকবক হবে। তো ভাইয়া মনে করো টকবক করে একটা সুতা, একটা পাথর টকবক করে ঘুরাচ্ছি, হ্যাঁ? তো যখন আমি টকবক করে ঘুরাচ্ছি, এটা হলো উপর থেকে কেউ দেখছিল, উপর থেকে কেউ দেখছে, এইরকম করে কেউ দেখছে যে আমি ঘুরাচ্ছি। তো যখন ঘুরাবে তখন কি এরকম একটা বৃত্তাকার পথ আমরা দেখবো না বলতো? এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে, এটা দেখবো। সো এখন আমরা যদি একটু সাইড থেকে দেখি যে না, উপর থেকে এতক্ষণ দেখছিলাম বৃত্তাকার পথে ঘুরছিল, কিন্তু এবার আমরা একটু সাইড থেকে দেখবো, তাহলে সাইড থেকে দেখলে এটা কেমন দেখাবে? সাইড থেকে দেখলে এটা কেমন দেখাবে? সাইড থেকে দেখলে দেখাবে যে আমাদের বস্তুটা এইরকম একটা পথে ঘুরছে, তাই না? এটা একটু চ্যাপ্টা লাগবে, মানে আমি সাইড ভিউ দেখতেছি, সাইড ভিউ, সাইড ভিউ। এতক্ষণ উপর থেকে দেখতেছিলাম ঘুরছে, এবার একটু সাইড ভিউ দেখছি। এই বুঝতে পারছো? দুইটা ভিউ কি বুঝছো? দুইটা ভিউ কি বুঝছো বাচ্চারা? বুঝছো না? গুড। সো তাইলে দেখো যে আমরা এখান থেকে এই যে এই বস্তুটা যাকে কেন্দ্র করে ঘুরছে ভাইয়া, এই দেখো এই যে বস্তুটা, এটা যাকে কেন্দ্র করে ঘুরছে, এই বস্তুটা যাকে কেন্দ্র করে ঘুরছে, হ্যাঁ, এই বস্তুটা যাকে কেন্দ্র করে ঘুরছে, সেই কেন্দ্রবিন্দু থেকে তলের সাথে লম্ব বরাবর যে রেখাটা, এইটাকে আমরা বলি অক্ষ। এইটাকে আমরা বলি অক্ষ। এটাকে আমরা বলি অক্ষ। যেমন ধরো এই কলমটা যদি এভাবে করে ঘুরতে থাকে, তাহলে এই যাকে কেন্দ্র করেও ঘুরছে, সেই কেন্দ্র থেকে ঘূর্ণন যে তল, এই যে এভাবে ঘুরছিল, ঘূর্ণন তলের সাথে লম্ব, এই কেন্দ্রগামী যে লম্বটা, সেটাকে আমরা বলি অক্ষ। বুঝতে পারছো? এটাকে আমরা বলি অক্ষ। ক্লিয়ার সবাই? তাহলে অক্ষ কোনটা? অক্ষ হচ্ছে এই যে তল এবং যে কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু থেকে তলের সাথে যে লম্ব রেখাটা, সেটাকে আমরা বলছি ঘূর্ণন অক্ষ। সেটাকে আমরা কি বলছি? অ্যাক্সিস অফ রোটেশন বা ঘূর্ণন অক্ষ। ঘূর্ণন অক্ষ বলে এটাকে, ঘূর্ণন অক্ষ বা অ্যাক্সিস অফ রোটেশন। ঠিক আছে? ঘূর্ণন অক্ষ বা অ্যাক্সিস অফ রোটেশন। ঠিক আছে? তো দেখো আমাদের ঘূর্ণনের সংজ্ঞাটা কি? ঘূর্ণনের সংজ্ঞা কি? আরে মাছিও তোমাদেরকে পড়ানো শুরু করে দিয়েছে। সো এখানে দেখো বলছে, যখন কোনো বস্তু তার বিন্দুগামী অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে তখন ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, এইগুলা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। এই বুঝতে পারছো? বলো। আমাদের যখন কোনো বস্তু তার বিন্দুগামী অক্ষকে, এই যে যখন কোনো বস্তু অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। ডান। এইবার আসো চলন গতি। এই তাহলে আমরা দুইটা গতি সম্পর্কে পড়ছি, একটা হলো সরল রৈখিক গতি, একটা হচ্ছে ঘূর্ণন গতি। বলো এই দুইটা জিনিস কি ভুলবা জীবনেও? ধরো এমন একটা দিন আসলো যেদিন তুমি তোমার নামও ভুলে গেছো। এরকম কিন্তু আমাদের সাথে প্রায়ই হয় যে আমরা ধরো সকালবেলা উঠে নিজেদের নাম মনে করতে পারছি না, এরকম হয় না? তো যদি এরকম সময় আসে কখনো যে তুমি সকালবেলা ঘুমের থেকে উঠে নিজের নামটা মনে করতে পারছো না, এই জিনিসটা কি ভোলা সম্ভব বলো? নিজের নাম তো অনেক কঠিন থাকে। যেমন আমার নাম মাসরুর, অনেক বড় একটা নাম, কঠিন একটা নাম, নাম মনে নাই থাকতে পারে। কিন্তু বলো এই যে সরল রৈখিক গতি আর ঘূর্ণন গতি এই যে পড়লাম, এই জিনিস কি কখনো ভুলবা? বলো, এটা ভুলবা? এটা কখনো কিন্তু ভোলা সম্ভব না। ঠিক আছে? এইখানে আমরা দেখো যে সরল রৈখিক গতি হচ্ছে যে এই গতিটা সরল রেখার বরাবর চলে, আর ঘূর্ণন গতি হচ্ছে কোনো একটা অক্ষের সাপেক্ষে যখন বস্তু ঘুরতে থাকে সেটাকে আমরা ঘূর্ণন গতি বলি। ঠিক আছে? ডান, ক্লিয়ার। এইবার আসো ট্রান্সলেশনাল মোশন। আরে সর্বনাশ, কি যে কঠিন, এটা মনে কেউ বুঝবা না, এত কঠিন একটা পড়া। শেষ, সবাই শেষ। দেখো সো এইখানে মনে করো আমাদের কাছে এরকম একটা বস্তু আছে, এটা কি? এটা হচ্ছে মনে করো আমাদের ছোট্ট বন্ধু, একজনের নাম বলি, আমাদের সবার প্রিয় বন্ধু গাজর। আমাদের প্রিয় বন্ধুর নাম কি? গাজর। এইটা হচ্ছে মনে করো সেই গাজরের কিডনি। এটা কি? দাঁড়াও কিডনিটা একটু ভালো করে আঁকি। এটা হচ্ছে ধরো আমাদের গাজরের কিডনি। ঠিক আছে? এটা হলো কিডনি। এটা কি? এটা হচ্ছে গাজরের কিডনি। আচ্ছা তোমরা
বিসি বিসি এটা কিসের উত্তর দিচ্ছ তোমরা? কিসের মধ্যে এসে পড়লাম আমি তো বুঝছি না। দাঁড়াও। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমাদের বন্ধু গাজর, সে গাজরের কিডনি হচ্ছে এটা, ঠিক আছে। তো এখন চলন গতি, এই যে গাজরের কিডনি, সেই গাজরের কিডনি এখন কি করবে বলতো? সরল রৈখিক পথে, সরি এটা একটা চলন গতি দিবে। তো চলন গতিটা কেমন হবে চলো ভাই আমরা সেটা একটু দেখে ফেলি। খুব মনোযোগ দিও, খুব মনোযোগ দিও, কারণ সেনসিটিভ বিষয় কিন্তু। এটা যে কারোর কিডনি না, এটা কার কিডনি? এটা গাজরের কিডনি। তো গাজরের কিডনির উপরে আমরা দুইটা পয়েন্ট নিচ্ছি, একটা এই পয়েন্ট এবং আরেকটা হলো এই পয়েন্ট। বুঝতে পেরেছো বাচ্চারা? এই দুইটা পয়েন্ট আমরা নিলাম গাজরের, কি এটা বলো? এটা হচ্ছে আমাদের গাজরের কিডনি। ওকে, আমাদের বন্ধু গাজর, গাজরের কিডনি, এই কিডনিটা কি করছে দেখো, কিডনিটা এইভাবে করে পুরাটা তলে ঘোরাফেরা করছে, এইভাবে করে পুরাটা তলে ঘোরাফেরা করছে। কিভাবে ঘোরাফেরা করছে জানো? ছমছম করে হাঁটছে। কিভাবে হাঁটছে? এরা ছমছম করে হাঁটছে। দেখো মোশনটা খেয়াল করো, এই মোশনটাকে আমরা বলি চলন গতি। এই যে যে মোশনটা হচ্ছে এটাকে আমরা বলি চলন গতি। বুঝতে পেরেছো? এখন ভাইয়া এটা তো বুঝলাম, এখন পরীক্ষার হলে তো ভাইয়া আপনি যেমনি স্মার্ট বোর্ডে সুন্দর করে দেখাইলেন, হ্যাঁ এই যে এই গতিটা হলো চলন গতি, আমরা তো ভাইয়া পরীক্ষার খাতায় এইভাবে করে চলন গতি আঁকতে পারবো না। পারবো? পারবো না। তাইলে যদি আমরা চলন গতি বুঝতে চাই তাইলে আসলে এটা ব্যাখ্যা কি, এটা সংজ্ঞা কিভাবে দিব? দেখো চলন গতির সংজ্ঞা দেই, খেয়াল করো। যখন দেখবা, মনে করো আমাদের এই যে গতিটা হচ্ছিল না, সো এই গতিটার বিভিন্ন পথ আমরা দিলাম। মনে করো কোনো একটা মুহূর্তে আমাদের গাজরের কিডনিটা এই জায়গাতে আসলো, কিছুক্ষণ পরে গাজরের কিডনি এখানে চলে গেল, তারপরে গাজরের কিডনি এখানে আসলো, তারপরে গাজরের কিডনি এখানে চলে গেল। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুহূর্তে গাজরের কিডনি কোথায় কোথায় ছিল সেইগুলো আমরা এখানে দেখলাম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, সো এইবার খেয়াল করো, যদি এরকম হয় এই যে বস্তুটার উপরে যে দুইটা পয়েন্ট, খেয়াল কর একটা মজার জিনিস হয়েছে, বস্তুটা চলছে ঠিক আছে, কিন্তু দেখো এই বস্তুটার উপরে যে দুইটা বিন্দু আমি নিলাম, তুমি যে কোনো বিন্দু দিয়ে দেখতে পারো, কিন্তু যে কোনো বিন্দুর ক্ষেত্রে তুমি যদি হিসাব করে দেখো দেখবা এই একটা বিন্দু যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, যেই দিকে দূরত্ব অতিক্রম করেছে, এই হলুদ কালারের পয়েন্টটাও, এই হলুদ কালারের পয়েন্টটাও দেখবা একই দূরত্ব একই দিকে অতিক্রম করেছে। দেখছো এটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে, অন্য সকল বিন্দু একই দিকে একই দূরত্ব অতিক্রম করেছে। এই গতিটাকে আমরা বলি চলন গতি। তুমি আমার কথা বিশ্বাস করছো না? আরো একটু দেখতে চাও? দেখো এখানে হলুদ পয়েন্টটা এত দূরত্ব গেছে, খেয়াল করে দেখো এর উপরে থাকা প্রত্যেকটা বিন্দু একই দিকে একই দূরত্ব অতিক্রম করছে। বিশ্বাস না হলে দেখো এই যে সাদা যে বিন্দুটা আছে, সাদা বিন্দুটা খেয়াল করো, ঠিক দেখো এখান থেকে এই পর্যন্ত গেছে। দেখছো ঠিক যতটুকু এইটুকু আমি দৈর্ঘ্য নিছিলাম, এই দৈর্ঘ্যটার যে সাইজ এবং যে দিক সেটা কিন্তু চেঞ্জ করি না, এটাই জাস্ট এখানে নিয়ে গেছি। তাহলে যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব এবং দিকও কিন্তু একই রকমের আছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই গতিটাকে আমরা বলি হচ্ছে চলন গতি। এই গতিটাকে আমরা বলি চলন গতি। দেখো সাদাটা এত দূরত্ব গেল এবং সবুজটা সেটা এতখানি দূরত্ব গেল, সমান সমান দূরত্ব গেছে। তারপরে ধরো এই সাদাটা যখন এখান থেকে এতখানি দূরত্ব গেছে, আমাদের হলুদ পয়েন্টটাও দেখো ঠিক ততখানি দূরত্বই গেছে। সো এটাই বলছিলাম, কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যে তার প্রতিটা কণা একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তবে তার এই গতিকে চলন গতি বলে। তাহলে বলো, নিজের নাম তো কঠিন, ভুলে যেতেই পারো। এই যেভাবে করে পড়লাম এরপরে কি আর কখনো ভুলবা? বলো তো দেখি, এর পরে কি আর কখনো ভুলবা? বলো বলো, আর কখনো ভুলবা? চলন গতি বলো। না, ভুলবা না। গুড। তো ফাইনালি আরেকবার, চলন গতি কোনটা? এটা এমন একটা গতি যখন বস্তুর উপরে প্রত্যেকটা কণা একই দিকে একই দূরত্ব অতিক্রম করে। দেখো
এই যে গতিটা এরকম হলো না, এর উপরে থাকা এই কণাটা যতটুকু দূরত্ব গেছে এই কণাটা ঠিক ততটুকু দূরত্ব গেছে, এই কণাটা যতটুকু দূরত্ব গেছে এই কণাটা ততটুকু দূরত্ব গেছে। অর্থাৎ এর উপরে থাকা শুধুমাত্র দুইটা বিন্দু দিয়ে আমি দেখাইছি, কিন্তু তুমি যে কোনো বিন্দু নিয়ে যদি দেখো তাহলে ওই পার্টিকুলার কণাটা ঠিক সবাই, প্রত্যেকটা কণা সবাই একই দিকে একই দূরত্ব অতিক্রম করছে, সবাই একই দিকে একই দূরত্ব অতিক্রম করছে। এই ধরনের গতিকে আমরা বলি চলন গতি। তাহলে তোমরা এখন আমাকে একটু বলো যে এই গতিটা কি চলন গতি হবে কিনা। ধরো আমরা আবার আমাদের বন্ধু গাজরের একটা কিডনি নিলাম, একটা কিডনি ওখানে রেখে এসেছি, এটা আরেকটা কিডনি। সো বলো এই কিডনিটা এখন দেখা গেল, সরি এই কিডনিটা এখন দেখা গেল এর উপরে দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে এইটা এবং আর একটা বিন্দু হচ্ছে এইটা, দুইটা বিন্দু আমরা নিলাম, বুঝছো? সো বলো তো এই দুইটা বিন্দু যখন মনে করে এবার ঘূর্ণন, এবার একটা কাজ হলো, চলন গতিটা যদি এইরকম হয় তাহলে এইটাকে কি আমরা চলন গতি বলতে পারবো কিনা বলো তো? এবার কি করছে, এবার শুধু সোজা সে যায় নাই, এবার সে নিজে একটু বাঁক নিয়ে তারপরে গেছে। এটাকে কি আমরা চলন গতি বলতে পারবো কি না? এটা কি চলন গতি বলতে পারবো না? কেন বলতে পারবো না? কারণ দেখো সাদা যে কণাটা সেটা যতটুকু দূরত্ব গেছে, আচ্ছা বলতো এই যে হলুদ কণা সেটা কি ততটুকু দূরত্ব গেছে? হলুদ কণাটা কি আরো বেশি দূরত্ব গেছে না? তাহলে দুটো কি সমান হইলো? প্রত্যেকটা কণা কি একই দিক বরাবর একই দূরত্ব অতিক্রম করলো? করলো না। তাহলে এই গতিকে আমরা বলবো এইটা ভাইয়া চলন গতি নয়, এইটা হচ্ছে চলন গতি নয়। এই বুঝেছো বাচ্চারা কাচ্চারা, বুঝেছো? ক্লিয়ার? চলন গতি নয়, ঠিক আছে? ক্লিয়ার কিনা সবাই জানাও, সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ডান, ঠিক আছে। এইবার আসো আমরা আরেক ধরনের গতি দেখি, পর্যাবৃত্ত গতি। আগে লেখা পড়ার দরকার নাই, আগে এই লেখাটা পড়ার দরকার নাই, তোমরা আমাকে ভুল বুঝো। অনেকে ভাবো আমি বলি যে লেখাপড়া করার দরকার নেই, আমি বলছি লেখাটা পড়ার দরকার নেই আগে। হ্যাঁ, সেইবার মনে করো যে আমাদের আরেকটা বস্তু, কোন একটা বস্তু মনে করো এইরকম একটা পথে ঘুরছে, যাচ্ছে, গতিশীল আছে, কোন একটা কণা, ধরো এইটা হচ্ছে আমাদের একটা কণা, এই খেয়াল করো বাচ্চারা, খেয়াল করো, এইটা হচ্ছে মনে করো আমাদের কোন একটা কণা। এই কণাটা কি করলো, মনে করো এটা একটা নির্দিষ্ট বিন্দু, এটা কি বিন্দু? এটা একটা নির্দিষ্ট বিন্দু। আমাদের এই কণাটা দেখা গেল এই রাস্তা অতিক্রম করছে, বুঝছো? কণাটা এই রাস্তা অতিক্রম করছে। কিভাবে অতিক্রম করছে জানো? কিভাবে অতিক্রম করছে? এটা হলো ঝিকঝিক করে অতিক্রম করছে। সেই কণাটা মনে করো এরকম একটা পথ সে অতিক্রম করছে। এখন এই অতিক্রম করার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা লক্ষ্য করলাম যে এই কণাটা 10 সেকেন্ড পর পর পুরা রাস্তা ঘুরে আবার আগের জায়গায় আসে। কি করে? 10 সেকেন্ড পর পর সে পুরা রাস্তা ঘুরে আবার আগের জায়গায় আসে, 10 সেকেন্ড পর পর পুরা রাস্তা ঘুরে আবার আগের জায়গায় আসে। এভাবে সে চলছে 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 এবং 10 সেকেন্ড পর পর সে এই এ বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করে। 10 সেকেন্ড পর পর সে এই এ বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। এই গতিগুলাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। এই গতিগুলাকে আমরা কি বলি? পর্যাবৃত্ত গতি। বুঝেছো? এই গতিটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? সো দেখো, ওকে ওকে, সো দেখো এইখানে কি বলছে, একজন বলছে যে দাঁড়া দাঁড়া, বলছে ইউ ক্যান নট কনসিডার আস অ্যাজ বাচ্চা জাস্ট বিকজ ইউ গট বুইরা। এই আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন ছিল 2011 সাল। সেই সময় তোমরা কে কোথায় ছিলা একটু আয়নায় তাকাও তো। 2013 সালে নিজেদের যদি কোনো মোবাইলে ছবি তোলা থাকে একটু চেহারার দিকে তাকায় তো, তাকায়া একটু বইলো যে তোমাদের আসলে তখন নিজেদেরকে কি মনে হয়। আমি তো সেই সাপেক্ষে বলতেছি যে 2000, আচ্ছা দাঁড়াও 2000 তোমাদের জন্ম কোন সালে? তোমাদের জন্ম তো
6, 7, 8 এরকম সময় তোমাদের জন্ম, বা 9 সালে জন্ম, তো আমি দিছি 11 সালে। তখন তোমরা 2 বছরের গেদা বাচ্চা। হ্যাঁ, তো আমি তোমাদের বাচ্চা বলবো না তো কি বলবো বলো? আমি তোমাদেরকে মুরব্বি বলে ডাকবো? যে মুরব্বি দেখেন এই বলবো? ও অনেকে আবার 2010 সালে জন্ম, কেউ 2011 সালে। সর্বনাশ। ঠিক আছে, আমি তো বেশি বলে ফেললাম। ওকে, সো দেখো, পর্যাবৃত্ত গতি কোনটাকে বললাম? যে কোনো একটা বস্তু কণার গতি যদি এমন হয় যে সেটা নির্দিষ্ট সময় পর পর, যেটা আমাদের এখানে ছিল 10 সেকেন্ড, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে। নির্দিষ্ট সময় পর পর একটা কোনো কণাকে একই দিক থেকে অতিক্রম করছে, এই ধরনের গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। এখন তাহলে দেখো, পর্যাবৃত্ত গতি হওয়ার জন্য কি কি লাগছে তাহলে? যে নির্দিষ্ট সময় লাগছে। নির্দিষ্ট সময়, সেটা 5 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, যে কোনো সময় হতে পারে। যে ধরো আমি ধরে নিলাম 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর পর কোনো একটা কণা যদি একটা নির্দিষ্ট রেখাকে একই দিক থেকে অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিটাকে আমরা বলছি পর্যাবৃত্ত গতি। তাহলে বলতো, যদি এরকম হয় যে ধরো ভাইয়া কোনো একটা কণা, যেই কণাটা হচ্ছে এরকম বৃত্তাকার, বুঝছো? কোন একটা কণা, সেই কণাটা এরকম একটা বস্তু, এই বস্তুটা কি করছে? এরকম বৃত্তাকার পথে ঘুরছে। এই বস্তুটা কি করছে? এই বস্তুটা এরকম বৃত্তাকার পথে ঘুরছে, বস্তুটা এরকম বৃত্তাকার পথে ঘুরছে। এবং দেখা গেল যে এই বস্তুটাও এরকম একটা নির্দিষ্ট বিন্দুকে 10 সেকেন্ড পর পর বা 7 সেকেন্ড পর পর ধরো একই দিক থেকে অতিক্রম করছে, 7 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করছে, 7 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করছে। তাহলে বলো তো ভাইয়া, এই গতিটাকেও আমরা কি বলতে পারবো? পর্যাবৃত্ত গতি বলতে পারবো না? তাহলে এটা কিন্তু একটা যেমন ঘূর্ণন গতিও, কারণ ও বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক তেমনি এটা একটা পর্যাবৃত্ত গতিও বলতে পারবো। বলো, বুঝছো? বুঝছো এটা কি বললাম? ভেরি গুড। সো আমাদের পর্যাবৃত্ত গতি যেটা, তাহলে এটা কোনটা? যে যার একটা পর্যায় থাকবে, পুরো একটা সাইকেল থাকবে, ঘুরে আবার আগের জায়গায় আসবে একটা নির্দিষ্ট সময় পর পর। যেমন ধরো ঘড়ির কাঁটার গতি, খুব সুন্দর একটা এক্সাম্পল। ধরো সেকেন্ডের কাঁটা, বলো তো ভাইয়া, সেকেন্ডের কাঁটা কতক্ষণ সময় পর পর সেটা আবার আগের জায়গায় আসে? কতক্ষণ সময় পর পর ঘুরে সেটা আবার আগের জায়গায় আসে বলো তো? বলো, সেকেন্ডের কাঁটা কতক্ষণ সময় পর পর সেটা ঘুরে আবার আগের জায়গায় আসে বলো তো? 60 সেকেন্ড পর পর। বলো তো মিনিটের কাঁটা কতক্ষণ পর পর আবার আগের জায়গায় আসে? 12 ঘন্টা পর পর। কি বললাম আমি এটা? 1 ঘন্টা পর পর, সরি। মিনিটের কাঁটা 1 ঘন্টা পর পর কিন্তু সেটা আবার আগের জায়গায় আসে। ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর পর আবার আগের জায়গায় আসে। সো এগুলা কিন্তু খুব সহজ, সিম্পল। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে? গুড। সো তাহলে পর্যাবৃত্ত গতি আমরা বুঝলাম। আচ্ছা, এখন তোমাদের জন্য আমার একটা কুইজ। চলো আমরা একটা সুন্দর, হ্যাঁ, সিমুলেশন দেখে নেই। দেখো ভাইয়া, এইটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি, মানছো? কারণ এটা দেখো নির্দিষ্ট সময় পর পর এই যে একই দিক থেকে অতিক্রম করতেছে, একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর, এটা খেয়াল রাখতে হবে। কখনো 2 সেকেন্ড পর অতিক্রম করলো, কখনো 10 সেকেন্ড পর অতিক্রম করলো, এই ফাইজলামি কিন্তু আমরা মানবো না। যে ভাই তুমি আসবা, ইচ্ছা মতন আসবা, এই জিনিস কিন্তু আমরা মানবো না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, ঘুরে যখন এটা আবার আগের জায়গায় আসবে, সেটা যেন নির্দিষ্ট সময় পর পর হয়। যে 2 সেকেন্ড পরে আসলাম, আবার মন চাইলো 5 সেকেন্ড পরে আবার আসলাম, আবার মন চাইলো এবার 1 সেকেন্ড পরে যাই, এই ফাইজলামি কিন্তু আমরা মানবো না। নির্দিষ্ট সময় হতে হবে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে, তাহলে এই গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। সিম্পল, ক্লিয়ার? এখন কথা হচ্ছে, বলতো আল্লাহ, তুই থামে গেলি কিনা বন্ধু? তুমি এরকম থেমে গেলে কিসের জন্য? প্লে, ওকে। সো এবার খেয়াল করো, আমি যেটা জানতে চাই তোমাদের কাছে, বলতো এই যে স্প্রিংটা যে এরকম করে দুলছে, বলতো এইটা কি আসলে পর্যাবৃত্ত গতি হবে? এই যে স্প্রিংটা উপর নিচে দুলছে, এটা কি একটা পর্যাবৃত্ত গতি হবে? ফ্যানও পর্যাবৃত্ত গতি, রাইট? ফ্যানের গতিও পর্যাবৃত্ত গতি। ফ্যান পর্যাবৃত্ত গতি না, ফ্যানের গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তুমি তার দোকানে গিয়ে কইতে পারো না আমার একটা পর্যাবৃত্ত গতি দেন, কত টাকা? তো বলতে পারো না। ফ্যানের গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, ফ্যান পর্যাবৃত্ত গতি না। বুঝতে পেরেছো? ওকে। সো এটা কি পর্যাবৃত্ত গতি হবে কিনা? দেখো, এটা একটা সরলরৈখিক গতি, এটা আমরা দেখছি। এটা একটা পর্যাবৃত্ত গতিও। কেন বলতো? কারণ দেখো, এই যে বলটা দেখছো না, বলটা দেখো নির্দিষ্ট সময় পর পর আমার হাতটাকে একই দিক থেকে অতিক্রম করছে। নির্দিষ্ট সময় পর পর আমার হাতকে একই দিক থেকে অতিক্রম করছে। নির্দিষ্ট সময় পর পর এটা আমার হাতকে একই দিক থেকে অতিক্রম করছে। এখন বলতে পারো ভাই ওই দিক থেকেও তো অতিক্রম করছে, করুক। কিন্তু নির্দিষ্ট সময় গেলে সেটা কিন্তু আমার এই হাতটাকে একই দিক থেকে অতিক্রম করতেছে, এই শর্তটা সে মানছে।
উল্টা দিকে করতেছে করুক, কিন্তু এরকম তো না উল্টা দিকে গিয়ে সে আর আসতেছে না, এরকম তো না। সে সব সময় কিন্তু দেখো আমার হাতটাকে একই দিক থেকে অতিক্রম করছে, উপরে গেল আমার হাতটাকে একই দিক থেকে অতিক্রম করছে, আবার সময় নির্দিষ্ট সময় পরে 10 সেকেন্ড পরে আবার আগের মতন অতিক্রম করছে, আবার নির্দিষ্ট সময় পরে আবার আমার হাতটাকে একই দিক থেকে অতিক্রম করছে। তাহলে এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ হবে। এই বুঝছো, এটাও একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ হবে। কিন্তু এই ধরনের মানে পর্যাবৃত্ত গতি যদি এরকম সরলরৈখিক হয়, এটার একটা স্পেশাল নাম আছে। এইটাকে আমরা তখন বলি সরল ছন্দিত গতি। এইটাকে আমরা বলি সরল ছন্দিত স্পন্দন বা সরল ছন্দিত গতি। অর্থাৎ যেই গতিটা ধরো এদিক ওদিক যায়, যেই গতিটা এরকম এদিক ওদিক চলে, ইংরেজিতে তোমরা পড়েছো এই ফ্রেজটা টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো, এরকম যেগুলার মোশন, সেই মোশনগুলাকে আমরা বলি যে সরল ছন্দিত গতি। যেমন ধরো দোলনার গতি, যে আমরা যখন দেখি একটা শিশু দোলনায় চড়ছে, তখন দোলনায় চললে কি দোলনা একবার ডান দিক থেকে বাম দিকে যায়, একবার বাম দিক থেকে ডান দিকে যায়, একবার ডান দিক থেকে বাম দিকে যায়, একবার বাম দিক থেকে ডান দিকে যায়। সো এরকম যদি হয় যে একটা আমাদের যে কোনো একটা কণার গতি, সেটা একবার ডান থেকে বামে, বাম থেকে ডানে, ডান থেকে বামে, এদিক ওদিক মোশন, তাহলে সেটা হচ্ছে স্পন্দন গতি আমরা বলবো। এখন ভাইয়া এখানে আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে, যেগুলো তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন এগুলো নিয়ে আরো ক্লিয়ার হবা, যে আসলে এই যে এদিক ওদিক মোশন যেগুলো, এগুলো একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে স্পন্দন গতি। স্পন্দন গতির থেকে সরল ছন্দিত স্পন্দন গতি হবার জন্য আরো কয়েকটা শর্ত মানতে হয়, যে ত্বরণ হতে হয় স্মরণের বিপরীত দিকে, এরকম আরো কিছু অনেক কথাবার্তা আছে। আমরা ওইসব ভেজালের দিকে এখন যাব না, কারণ আমরা কেবল গতি পড়তেছি, আমরা ছোট মানুষ, শিশু, আমরা এখনো বেগ কি বলে জানি না, ত্বরণ কাকে বলে চিনি না, স্মরণ কি জিনিস নামই শুনিনি কখনো। সো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন চিন্তা করব না। সো আপাতত আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা একটা পর্যাবৃত্ত গতি, এবং সরলরৈখিক গতি যেগুলো, এগুলোও একটা পর্যাবৃত্ত গতি, যেগুলো উপর নিচে ওঠানামা করতেছে, এবং এটা একটা স্পেশাল নাম হচ্ছে এটা একটা স্পন্দন গতি, বা এটাকে আমরা সরল ছন্দিত স্পন্দন গতি বলতে পারবো। ক্লিয়ার সবাই? বলো, এর মতন সহজ জিনিস আর দুনিয়ায় কখনো কিছু কিছু দেখছো? তোমরা যখন 2 আর 2 যোগ করো তোমাদের অনেক কষ্ট হয়, আমি দেখছি। কিন্তু দেখো ফিজিক্সের এগুলা কিন্তু তার থেকে অনেক সহজ। বলো সহজ না এগুলা? বলো, ক্লাস শেষ হবে কখন? এই আমি কি পড়াচ্ছি তোমাদেরকে? আমি কি ক্লাসে পড়ানো শুরু করছি এখনো? আমি তোমাদের সাথে গল্প করতেছি। তোমাদের সিনেমা শুরু হয়েছে কখন থেকে? সিনেমা শুরু হয়েছে রাত 8টায়। এতক্ষণ পর্যন্ত গল্প করতেছি তোমাদের সাথে। আমি একবারও পড়াইছি তোমাদের? কিচ্ছু পড়াইছি আজকে ক্লাসের মধ্যে? বলো কিছু পড়াইছি? কিচ্ছু পড়াইনি। তো তাহলে এই ছুটি দেওয়ার কি? যদি পড়াইতাম তাইলে ছুটি দেওয়ার একটা বিষয় থাকতো, কিন্তু আমরা তো পড়ছি না, আমরা তো গল্প করছি, তাই না? গুড, ভেরি গুড। সো তাহলে আমরা সরল ছন্দিত স্পন্দন এটা বুঝলাম, যে এদিক ওদিক মোশন যেগুলো আছে, টু অ্যান্ড ফ্রো মোশন যেগুলো আছে। তাহলে বলো তো, চলো তো দেখি আর একটা সরল ছন্দিত স্পন্দন আমরা এখান থেকে দেখি কিনা। এই দেখো, এখানে একটা দেখো, একটা উপরে আমরা কি করছি, উপরে সিলিং থেকে আমরা একটা তার ঝুলাই দিয়ে এখানে একটা বস্তুকে রাখছি, একটা বস্তুকে রাখছি। এই বস্তুকে আমরা একটু টান দিয়ে ছেড়ে দিছি, দেখো এটা এরকম করে এদিক যাচ্ছে একবার, ওদিক যাচ্ছে একবার, এদিক যাচ্ছে একবার, ওদিক যাচ্ছে একবার, এবং এটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই মাঝখানে রেখাটাকে একই দিক থেকে অতিক্রম করছে। তাহলে এটাকে একটা পর্যাবৃত্ত গতি হবে, এটা একটা স্পন্দন গতি হবে। অর্থাৎ এটা মাথায় রেখো কিন্তু, যে স্পন্দন গতি কিন্তু অবশ্যই পর্যাবৃত্ত গতি, সরল ছন্দিত স্পন্দন গতি এটা অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি, এটা অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি। এই সংজ্ঞাটা আমাদের বইতে নাই, এজন্য আমিও আর লিখলাম না, এটা আসবে না নরমালি, কারণ এখানে ত্বরণ সরণের বিপরীত হাবিজাবি বহুত কথাবার্তা আছে, যেগুলো নিয়ে তোমাদের এখনো আলোচনা হয়নি। সেই কারণে সংজ্ঞাটা লাগবে না, জাস্ট আইডিয়াটা পেলেই হবে। তাহলে বলো এইটুকু ক্লিয়ার কিনা সবাই? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। এইবার আসো আমরা একটু রাশি সম্পর্কে জানি, রাশি সম্পর্কে জানি। সো এখান থেকে দেখো, রাশি, রাশি বলতে কি বোঝানো হয়? রাশির ইংরেজি হচ্ছে কোয়ান্টিটি। রাশি মানে কি? রাশি মানে হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়। রাশি হচ্ছে কি? যা কিছু মাপা যায়, যা কিছু মাপা যায় সেগুলা হচ্ছে আমাদের রাশি। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাইয়া সবই তো পরিমাপ করা যায়, যেমন এই কলমটার কি কি পরিমাপ করা যায় বলতো? এই কলমটার আমরা চাইলে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, এই কলমটার আমরা চাইলে আয়তন পরিমাপ করতে পারি, এই কলমটার চাইলে আমরা ভর পরিমাপ করতে পারি।
তাহলে এরকম যা কিছু পরিমাপ করা যায়, ভর মাপা যায়, দৈর্ঘ্য মাপা যায়, আয়তন মাপা যায়, সময় মাপা যায়, যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। তো ভাই পরিমাপ করা যায় না কি জিনিস? আবার সবই তো পরিমাপ করা যায়, কি পরিমাপ করা যায় না? ধরো আমি তোমাকে বললাম যে জানো আমার আজকে অনেক দুঃখ, তো তুমি আমাকে কি উল্টা জিজ্ঞেস করবা যে ভাই আপনার দুঃখটা কত ইউনিট, আপনার দুঃখটা কত কেজি, আপনি কয় গ্রাম দুঃখ নিয়ে হেঁটে বেড়াচ্ছেন? তো দুঃখের কিন্তু মাপা যায় না। দুঃখ কি মাপা যায়? দুঃখ মাপা যায় না। আবার দুঃখ ব্যাপারটা এরকম, ধরো তুমি একরকম মাপবা, তোমার কাছে একই ঘটনার দুঃখ যেমন, তোমার বন্ধুর কাছে ওই ঘটনার দুঃখ আবার কমও হইতে পারে, বেশি হইতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করো তুমি কোন রকমে পাশ করা স্টুডেন্ট আমার মতন, যে ভাই আমি পরীক্ষায় যখন 100 নম্বরের পরীক্ষা হয় আমি ভাইয়া 80-র উপরে অ্যান্সার করে আসি, কিন্তু পরীক্ষার খাতায় দেখলে আমি আসলে 100-র মধ্যে 18 পাই বা 20 পাই এরকম। তো ভাই আমি একবার পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে আমি পাইছি 35, আমি তো সেই খুশি যে আরে বাহ পাশ করছি। আর আমার বন্ধু, আমি কিন্তু খুশি, আমার দুঃখ নাই, আমি 100-র মধ্যে 35 পাইছি, আমার অনেক সুখ, আরে জোস, আমার কোনো দুঃখই নাই, বা দুঃখ হইলেও কম দুঃখ, আমার গায়েই লাগতেছে না এটা, আরে পাস তো করছি। আর অন্যদিকে আমার আরেক বন্ধু, সে দেখা গেল খুব কষ্টে আছে, আরে কষ্ট, হ্যাঁ, কষ্টের চোটে সে দেখা গেল 2 বস্তা রুমাল সে ভিজায় ফেলছে, কানতে 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 রুমাল ভেজে ফেলছে। আমি ওকে জিজ্ঞেস করলাম কিরে কাঁদছিস কেন? ও বলল যে দোস্ত আমি তো খুব খারাপ করছি, খুবই খারাপ করছি, এত খারাপ করছি আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো আমি বুঝতে পারছি না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কেন, কত খারাপ করেছিস? আমি তো মনে মনে খুশি হয়েছি যে যাক, এত যেহেতু কষ্ট পাইছে তাইলে তো আমার থেকে কম পাইছে এটুকু শিওর। তো জিজ্ঞেস করলাম যে বন্ধু কত? তো বললো দোস্ত 2টা নাম্বার, 2টা নাম্বার স্যার দিল না। আমি বললাম তাইলে তো ফেল করছে মনে হয়, 33-এ পাস, ও পাইছে 31, হয়তো ফেলই করছে। তা আমি বললাম না দোস্ত থাক, মন খারাপ করিস না, এরকম হয়, দেখ পড়াশোনা করছিস, সামনের বার ভালো করবি, চিন্তা করিস না, এবার ফেল করেছিস, সামনের বার পাস করবি। বলে না আমি তো ফেল করিনি। আমি বললাম তাইলে? বলে যে দোস্ত আমি 2টা নাম্বার হইলে আমি 100-তে 100 পাইতাম, স্যার আমাকে 98 দিয়ে রাখছে, এই কষ্ট আমি কোথায় রাখি? তাহলে চিন্তা করো, এই যে 2টা ঘটনা, একজন 35 পেয়ে অনেক খুশি যে যাক পাস করছে, আরেকজন 98 পাইছে, সে তাও দুঃখে কষ্টে তার বালিশ ভিজে যাচ্ছে, এইরকম একটা অবস্থা। তো তাইলে দুঃখ কার কত, এটা কি পরিমাপ করা যায়? এটা মাপা যায়? এটা মাপা যায় না, এটার কোনো স্কেল নাই ভাইয়া। তাইলে যা কিছু পরিমাপ করা যায় না সেইগুলা কোনো রাশি না, বুঝছো? যা কিছু পরিমাপ করা যায় সেইগুলা হচ্ছে রাশি। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো আমাদের যা কিছু পরিমাপ করা যায় না, আরো কয়েকটা এক্সাম্পল বলো তো যা কিছু পরিমাপ করা যায় না। যেমন সুখ পরিমাপ করা যায় না, আনন্দ পরিমাপ করা যায় না। সো যা কিছু পরিমাপ করা যায় না সেগুলা হচ্ছে রাশি না, যেগুলা পরিমাপ করা যায় এগুলা হচ্ছে রাশি। বুঝতে পেরেছো? বলো। তাহলে আমরা দেখলাম যে যা কিছু পরিমাপ করা যায় সেগুলা হচ্ছে রাশি। তো দিকের ভিত্তিতে, দিক নির্ণয়ের ভিত্তিতে, দিক নির্ণয়ের ভিত্তিতে রাশিকে 2টা ভাগে আমরা ভাগ করতে পারি। রাশিকে আরো 2 ভাগে ভাগ করা যায়, সেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে গিয়ে দেখব। ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখব মৌলিক রাশি, লব্ধি রাশি, লব্ধ রাশি, এরকম কয়েকটা টার্ম আছে, সেগুলো আমরা দেখব। কিন্তু আমরা দিক নির্ণয়ের ভিত্তিতে এই চ্যাপ্টারে পড়বো। দিক নির্ণয়ের ভিত্তিতে রাশিকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা রাশি হচ্ছে স্কেলার রাশি, একটা রাশি হচ্ছে স্কেলার রাশি, আর আরেকটা রাশি হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে সেই রাশিগুলা যেই রাশিগুলাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে কোন রকমের দিকের প্রয়োজন হয় না। যেমন আমি এক্সাম্পল দিলাম ভর, শুধুমাত্র ভর দিয়ে বা শুধুমাত্র মান দিয়ে
যদি কোনো রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় সেই রাশিটাকে আমরা বলি স্কেলার রাশি। আবার বলছি, শুধুমাত্র মান দিয়ে যেই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে আমরা বলছি স্কেলার রাশি। কিন্তু যেই রাশিগুলাকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না, দিকও প্রয়োজন হয়, সেই রাশিগুলাকে আমরা বলছি ভেক্টর রাশি। তাহলে দেখো একটু লিখে দেই যে স্কেলার রাশি শুধুমাত্র মান হলেই যথেষ্ট, শুধুমাত্র মান থাকলেই স্কেলার রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যাবে। যেমন এক্সাম্পল কি দিলাম? এক্সাম্পল দিলাম হচ্ছে ভর। যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া এই যে বক্সের ভর কত, তুমি বলবা ভাই 100 গ্রাম, তাহলে কিন্তু ভর প্রকাশ হয়ে গেল। এটা আর কেউ জিজ্ঞেস করবে না ভাই কোন দিকে ভর 100, এটা কি উত্তর দিকে 100 দক্ষিণ দিকে, এরকম কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না। এটা মেক সেন্স করে না। সো তাহলে আমাদের স্কেলার রাশি যেগুলা, সেগুলা হচ্ছে শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করে ফেলা যায়, দিকের প্রয়োজন হয় না। অন্যদিকে ভেক্টর রাশি হচ্ছে তাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়। আচ্ছা বলো তো সময় কি রাশি? সময় কি রাশি? সময় কোন দিক বরাবর সময়, এটা হয়? হয় না। তো সময়ও কিন্তু একটা স্কেলার রাশি, সময় স্কেলার রাশি। বলো তো শক্তি, শক্তিও কি রাশি? স্কেলার রাশি। কার কত শক্তি, এটা কি ভেক্টর? না, শক্তিটাও কিন্তু স্কেলার। এখন ভেক্টরের একটা এক্সাম্পল দেই। মনে করো বল, কোন একটা বস্তুর উপর তুমি একটা ধাক্কা দিছো, একটা বল প্রয়োগ করছো, কোন একটা বস্তুর উপর তুমি একটা ধাক্কা দিছো, একটা বল প্রয়োগ করছো। এখন এই যে বল প্রয়োগ করলা, আমি বললাম যে এই বস্তুর উপর আমি 10 নিউটন বল প্রয়োগ করছি। এখন বলো তো এই 10 নিউটন বল যে প্রযুক্ত হলো, তুমি আমাকে উল্টা জিজ্ঞেস করবে না যে ভাই এই 10 নিউটন বলটা কোন দিক বরাবর প্রয়োগ করছেন? আপনি কি এটা ডান দিক থেকে বাম দিকে দিছেন, নাকি উপর থেকে নিচে বল প্রয়োগ করছেন, নাকি সামনে থেকে পিছনে বল প্রয়োগ করছেন? কোন দিক বরাবর বল প্রয়োগ করছেন? এই 10 নিউটন বলটা কোন দিক বরাবর কাজ করছে? তাহলে দেখো এই বল, এই রাশিটাকে শুধুমাত্র যদি আমি বলি বল হলো 10 নিউটন, তাহলে কিন্তু এই সম্পর্কে আরো তথ্য জানার দরকার হয়, যে আমাদের এই বলটা কোন দিক বরাবর কাজ করছে। এটা কি, তা নাহলে তো আমি বুঝতে পারবো না যে বস্তু কোন দিকে যাবে। যদি আমি সামনে ধাক্কা দিই সামনে যাবে, পিছনে ধাক্কা দিলে পিছনে যাবে। তাহলে আমি শুধু বললাম এই বস্তুর উপরে বল প্রয়োগ করছে 10 নিউটন, তাহলে কি আমি বুঝতে পারবো যে আসলে এটা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? বুঝবো না। সেই কারণে আমাকে কিন্তু বল প্রয়োগ করার সাথে মানের সাথে সাথে দিকটাকেও প্রকাশ করতে হবে যে কোন দিক বরাবর যাচ্ছে। তাহলে মান আর দিক দুইটা যখন একসাথে আমরা প্রকাশ করব, বা যেই রাশিগুলাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানও লাগে দিকও লাগে, সেগুলাকে আমরা বলছি ভেক্টর রাশি। যেগুলাতে শুধুমাত্র মান হলেই যথেষ্ট, সেগুলোকে আমরা বলছি কি স্কেলার রাশি। বলো এইটুকু কি সবাই বুঝছো কিনা? বলো সবাই কি এইটা ক্লিয়ার কিনা? বলো ভাইয়া। আল্লাহ, সময় কইতে গেল, আমিও না বুঝতেছি না আসলে। আমি ভাবছি কি যে সময় মনে হয় আধা ঘন্টা গেছে, পরে তাকাই দেখি 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে। আমি আসলে আন্তর্জাতিকভাবে দুঃখিত যে আসলে সময় খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। আসলে মুভি এরকমই, বুঝেছো? মুভি দেখতে গেলে আসলে কোন সময় যে চলে যায় বোঝা যায় না। ঠিক আছে, ডান, ভেরি গুড। আচ্ছা আমার নাম কি? আমার নাম একটা দিয়ে দাও তোমরা, হ্যাঁ নাম একটা দিয়ে দাও। ওকে, তো এবার আসো আমরা দুইটা টাইপের স্কেলার এবং ভেক্টর, এইগুলার আমরা হচ্ছে দুইটা এক্সাম্পল দেখব। একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময়। একটা হলো দূরত্ব আর একটা হচ্ছে সময়। না আমি আর 7 মিনিট, সর্বোচ্চ আর 7 মিনিট পড়াবো, আর 7 মিনিট, ঠিক আছে? তো দেখো একটা হলো দূরত্ব, একটা হলো সময়। তো দূরত্ব কি সময় কি? দেখো কোন সচল বস্তুকণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে। দেখো দূরত্ব হলো মূলত একটা স্কেলার রাশি, দূরত্ব হচ্ছে মূলত একটা স্কেলার রাশি। সো আমাদের কোনো একটা গাড়ি ধরো যে রাস্তা অতিক্রম করে, টোটাল যে পথ অতিক্রম করলো, সেই পথের মোট দৈর্ঘ্যকে আমরা বলি দূরত্ব। সো যদি শুধু জিজ্ঞেস করা হয় দূরত্ব কত, একটা মান বললেই যথেষ্ট, যে কতখানি পথ আমি ট্রাভেল করছি, কতখানি পথ আমি ট্রাভেল করছি, এইটাই হচ্ছে দূরত্বের পরিমাণটা। তাহলে দূরত্ব একটা স্কেলার রাশি, কারণ শুধু মান দিয়ে দূরত্বকে প্রকাশ করা যায়। কোন সচল বস্তুকণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে। তাহলে কি হলো এখানে দেখো, যে মনে করো এইটা হচ্ছে কোনো একটা বিন্দু, এটা হলো এ বিন্দু। এই এ বিন্দু থেকে কোনো একটা কণা দেখা গেল ঘুরতে 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 এই জায়গাতে আসলো।
এইটা হচ্ছে মনে করো আমাদের বি বিন্দু। তাহলে এই যে সে হাঁটতে 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 যতটুকু পথ সে আসলে নিজে অতিক্রম করছে, যতটুকু দূরত্ব সে নিজে অতিক্রম করছে, যতটুকু পথ অতিক্রম করছে, পথের দৈর্ঘ্যকে আমরা বলছি দূরত্ব। আর সরণ কোনটা? সরণ কোনটা? সরণ হচ্ছে বস্তুর আদি অবস্থান। এই দেখো, এটা হলো আদি অবস্থান, আর শেষ অবস্থান এইটা না? যাত্রা শুরু করছে এখান থেকে, যাত্রা শেষ হয়েছে কোথায়? এইখানে। তাহলে আদি অবস্থান এটা, এটা শেষ অবস্থান। কি বলছে দেখো, বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বকে, ন্যূনতম দূরত্ব সবসময় কি হয়? সরল রৈখিক দূরত্ব হয়। তাহলে এই আদি অবস্থান এবং শেষ অবস্থা পর্যন্ত যেই ন্যূনতম দূরত্ব বা সরল রৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। এবং সরণ যখন আমরা বলবো, সরণ এমন একটা রাশি যেটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের দিকের প্রয়োজন হয়। সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয়, মানও লাগে, দিকও লাগে। দেখো এই সরণটা কিন্তু আদি থেকে শেষ, এই দেখো আদি থেকে শেষ, এটাই হচ্ছে তার দিকের, তার দিকটা। দিকটা কোন দিকে? সবসময় যেই আদি বিন্দু সেখান থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দিকটা, এটাই হচ্ছে তার সরণের দিক। আর সরণের মান কোনটা? এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এইটুকু দৈর্ঘ্য, এটাই হচ্ছে তার সরণটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে চলো আমরা একটু একটা সিমুলেশন একটু দেখে ফেলি। সো মনে করো এইখানে আমাদের কোনো একটা, এটা যে কি আমি জানি না, সিমুলেশন এটা যে কারে দিছে, এটা এটা কি দিব বলো তো, এটার নাম কি দিব? এটার নাম কি দেওয়া যায়? তোমাদের মাথায় কোনো নাম আসতেছে সুন্দর নাম, যেটা নামটা শুনলে ধরো মন ভরে যাবে, এরকম কোনো একটা নাম কি তোমাদের মাথায় আসতেছে? তরমুজ। এটা মনে করো একটা তরমুজ, হ্যাঁ? সেই তরমুজ, আমাদের ছোট্ট বন্ধু তরমুজ, এই তরমুজটা কি করলো দেখো, মনে করো প্রথমে এসে সোজা আসলো, এই দেখো সোজা যাচ্ছে, সোজা যাচ্ছে, সোজা যাচ্ছে, সোজা যাচ্ছে, সরল রৈখিক পথে গেল। তাহলে বলো তো, যখন এটা সরল রৈখিক পথে যাচ্ছে, তখন ভাইয়া বলো তো, যখন এইটা সরল রৈখিক পথে যাচ্ছে, তখন খেয়াল করো সে যতখানি পথ অতিক্রম করলো, যতখানি পথ অতিক্রম করলো, এই যে পথের দৈর্ঘ্য, এবং আদি বিন্দু ছিল এইটা, শেষ বিন্দু ছিল এইটা, আদি থেকে শেষ পর্যন্ত তার যে সরল রৈখিক দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য বলো তো একই না? এই জন্য দেখো দুইটার মান একই রকম। এখানে ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। কি বললাম? ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, এটা একটু লিখে নাও খাতায়। ডিস্টেন্স মানে দূরত্ব, যেটা স্কেলার, জাস্ট মান জানলেই হয়। আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, যেটা মানের পাশাপাশি দিকও জানতে হয়। দেখো দুইটার মানই সমান কখন হচ্ছে? দুইটার মানই সমান সমান কখন হচ্ছে? যখন আমরা একটা সরল রৈখিক পথে যাচ্ছি, সরল রৈখিক পথে যাচ্ছি, সরল রৈখিক পথে কিভাবে যাচ্ছি? টুপ টুপ করে যাচ্ছি। ধরো সরল রৈখিক পথে যখন এই যে টুপ 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 করে যাচ্ছি, তখন পথের যে দৈর্ঘ্য এবং আদি থেকে শেষ যেই ন্যূনতম দৈর্ঘ্য বা সরল রৈখিক দূরত্ব, দুইটা কিন্তু একই রকম। সেই কারণে এখানে আমাদের সরণ এবং দূরত্ব দুইটা সেম। কিন্তু এইবার খেয়াল করো, মজাটা এখানে হবে। এখন মনে করো আমাদের এই তরমুজ ভাইয়া এইবার সে এইখানে চলে গেল। খেয়াল করো এই লাল কালারটা দিয়ে বোঝাচ্ছে তার দূরত্বটা, তার টোটাল দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে এতখানি দৈর্ঘ্য প্লাস এতখানি দৈর্ঘ্য, এটা হচ্ছে তার দূরত্ব। আর সরণ কোনটা? সরণ হচ্ছে আদি থেকে শেষ, এইটা হলো আদি অবস্থান, আর এইটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে আদি থেকে শেষ এই নীল কালারের যেটা, সেটা হচ্ছে আমাদের সরণ বোঝাচ্ছে। আর দূরত্ব হচ্ছে টোটাল সে কতখানি পথ টুপ 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 করে কতখানি পথ সে হেঁটে গেছে, সেই টোটাল পথের দৈর্ঘ্যটা হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে আদি থেকে শেষ। তাহলে এখন দেখো একটু আমরা চলো খেলাধুলা করি এটা নিয়ে। তো এখান থেকে ধরো তরমুজটা এবার এই পাশে আসলো, এই দেখো সরণটা কিভাবে চেঞ্জ হচ্ছে, দেখো সরণটা কিভাবে চেঞ্জ হচ্ছে, দেখো আদি থেকে শেষ, আদি থেকে শেষ। তো দেখো সরণ কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে। যদি তুমি আদি বিন্দুর কাছাকাছি আসো, দেখো এখন 180 আছে, যদি একটু কাছাকাছি আসো, এটার কাছাকাছি আসো, দেখো সরণ কিন্তু কমে গেছে, 180 থেকে 67 হয়ে গেছে। কিন্তু বলো তো দূরত্বের মান কিন্তু সব সময় বৃদ্ধি পাচ্ছে। দেখো দূরত্ব হয়ে গেছে 903, কারণ দূরত্ব একবার এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, কত দূরত্ব।
কিন্তু সরণ হচ্ছে আদি থেকে শেষ, জাস্ট আদি বিন্দু কোনটা, শেষ বিন্দু কোনটা, এইটুকু যে দূরত্বটা, এটাই হচ্ছে সরণ। বলতো যদি আমি একদম পারফেক্টলি এই পয়েন্টে আসতে পারি, জানি না পারছি কিনা, যদি একদম এই পয়েন্টে ঘুরে ফিরে আবার যদি এই পয়েন্টে আসতে পারি, তাহলে আমার আদি বিন্দু আর শেষ বিন্দু একই জায়গায়, তখন আমাদের সরণ কিন্তু হয়ে গেছে 0। কিন্তু দেখো দূরত্ব কত, ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 990। বুঝতে পেরেছো? তো তাহলে দূরত্ব কোনটা, সরণ কোনটা, এইটা কি তোমরা সবাই বুঝেছো কিনা একটু জানাও। যে দূরত্ব হচ্ছে টোটাল কতখানি পথ সে টুপ 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 করে কতখানি পথের দৈর্ঘ্য অতিক্রম করছে সেইটা। আর সরণ হচ্ছে আদি বিন্দু শেষ বিন্দু, আদি থেকে শেষ সরল রৈখিক যে দৈর্ঘ্যটা হবে সেটাই হচ্ছে আমাদের সরণ। ক্লিয়ার? তাহলে দেখো শেষ, আমাদের ক্লাস শেষ। মনে করো আমাদের বস্তু এই দিকে গেল, প্রথমে তার এখানে সরণ দূরত্ব একই রকম, এবার সে এই দিকে আসলো। দেখো দূরত্ব হলো এই দূরত্ব প্লাস এই দূরত্ব, কিন্তু সরণ কোনটা, আদি থেকে শেষ। এইটুকু দৈর্ঘ্যটা হচ্ছে সরণের মান, আর এই দিকটা হচ্ছে সরণের দিক। দূরত্বের কোনো দিক লাগে না, দূরত্বের জাস্ট মান, এইটুকু প্লাস এইটুকু। সো আমরা নেক্সট ক্লাসে আমরা সরণ দূরত্ব নিয়ে অনেক টাইপের মজার মজার কিছু ম্যাথ প্রবলেম সলভ করব, আর সেই সাথে আমরা নতুন টপিকগুলোতেও যাব। সো তোমাদের কাছে এখন আমার যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে, তোমরা আজকের ক্লাস যতটুকু নোট করছো, এই নোটটা অবশ্যই আমাদের যে 6 to 10 AFS যে গ্রুপটা আছে, ACS ফিউচার স্কুলের যে গ্রুপটা আছে। আচ্ছা একটা কাজ করি, তোমাদেরকে আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে নেই, কয়েকটা হোমওয়ার্ক দিই। হ্যাঁ, তোমরা একটু হোমওয়ার্কটা ছোট্ট সুন্দর বাচ্চাদের মতন হোমওয়ার্কটা সবাই সাবমিট করবা। হোমওয়ার্কটা দিচ্ছি, দেখো মনে করো খুব মজার হোমওয়ার্ক। ধরো সেই আমাদের বল্টু দা, বল্টু কি করলো, বল্টু প্রথমে মনে করো পূর্ব দিক বরাবর গেছে, পূর্ব দিক বরাবর গেছে, তারপরে আবার সে উত্তর দিক বরাবর গেছে। পূর্ব দিক বরাবর গেছে সে 3 মিটার, আর উত্তর দিক বরাবর সে গেছে 4 মিটার। তাহলে তুমি বের করবা আমাদের বল্টুদার দূরত্ব কত, সে কত দূরত্ব অতিক্রম করেছে, এবং সে কত সরণ অতিক্রম করেছে। সরণ এবং দূরত্ব দুইটা বের করবা। তারপরে আরেকটা প্রশ্ন, আরেকটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে মনে করো আমাদের বল্টুদা এবার এই দিক বরাবর গেছে 4 মিটার, এই দিক বরাবর গেছে 4 মিটার, এবং উত্তর দিক পূর্ব দিকে গেছে 4 মিটার, উত্তর দিকে গেছে 5 মিটার, 5 মিটার দূরত্ব গেছে, এবং তারপরে সে আবার পূর্ব দিকে গেছে 8 মিটার দূরে, 8 মিটার পর্যন্ত সে পূর্ব দিকে গেছে। এখন এখানেও আমাকে বের করতে হবে তার দূরত্ব কত, সরণ কত, তার দূরত্ব কত, সরণ কত। সো দূরত্ব হচ্ছে জাস্ট সবগুলার যোগফল, আর সরণ হচ্ছে আদি থেকে শেষ পর্যন্ত যেই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে আমাদের সরণ। তারপরে আরেকটা প্রশ্ন, মনে করো আমাদের বল্টুদা এবার কি করছে, এইটা হলো এ বিন্দু, সে এই বৃত্তের ব্যাসার্ধ মনে করো 1 মিটার, 1 মিটার বৃত্তের ব্যাসার্ধে সে এরকম টিপ 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 করে হাঁটছে। হাঁটতে হাঁটতে সে ঠিক বৃত্তের যখন 1/4 পথে গেল, তখন সে বি বিন্দুতে আসলো। আরো টুপ 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 করে যেতে যেতে যখন সে সি বিন্দুতে আসলো, এবং আরো টুপ টুপ করে যেতে যেতে সে একটু পরে ডি বিন্দুতে আসলো, এবং তারপর আরো টুপ টুপ করে যেতে যেতে এ বিন্দুতে আসলো। এখন আমাদেরকে বের করতে বলছে তার দূরত্ব বের করবা, এবং তার সরণ কত হয় বের করবা। তার দূরত্ব বের করবা এবং সরণ বের করবা। কখন কখন বের করবা বলি। তার দূরত্ব এবং সরণ বের করবা যখন সে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, তখন তার দূরত্ব কত, সরণ কতটুকু বের করবা। এ থেকে যখন সি তে গেছে, এ থেকে যখন ডি তে গেছে, এ থেকে যখন এ তে আসছে, তখন প্রত্যেকটা ক্ষেত্রে তার দূরত্ব কত এবং সরণ কত। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দূরত্ব কত এবং সরণ কত, এইটা তোমরা সবাই বের করবে। বুঝতে পেরেছো? এ থেকে যখন বি তে গেল তখন দূরত্ব কত, সরণ কত বের করবা। এ থেকে যখন সি তে আসলো তখন দূরত্ব কত, সরণ কত বের করবা। এ থেকে ডি তে আসলো দূরত্ব সরণ বের করবা। এ থেকে এ তে আসলো দূরত্ব সরণ বের করবা। সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্কের সলভ আমি নেক্সট ক্লাসে দিব, কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করো, চেষ্টা করো, ক্লাসের নোট সহ হোমওয়ার্কটা সাবমিট করবা এসিএস ফিউচার স্কুলের 6 to 10 যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে। এবং একই সাথে জানাই দিও ক্লাসটা বুঝেছো কিনা, ক্লাস কেমন লেগেছে, আর সাথে নোটটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ আগামী পরশুদিন দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।